দ্য ভিজিটিং কার্ড, যেটা আমরা বলে থাকি নর্মালি। সো এখানে আমাদের দেখতে পারবেন বিজনেস কার্ডে, আচ্ছা তার আগে বলে নিই, এটা হচ্ছে গ্রাফিক রিভার, ঠিক আছে? গ্রাফিক রিভারটা কি অ্যাকচুয়ালি? আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যারা করছিলেন, কয়েকজন হয়তো বা করেন নাই, ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে আমি প্যাসিভ ইনকামের সোর্স বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক রিভার, যেটাকে আমরা বলেছিলাম যে এখানে আমরা টেমপ্লেট আপলোড করে দেন আমরা এটাকে যদি এখান থেকে কেউ টেমপ্লেট ডাউনলোড করে সেক্ষেত্রে সেটা হচ্ছে ইউজ করলে সেটা হচ্ছে আপনার কি ইউজ করে এডিট করে বায়ার সেটাকে আপনার কমার্শিয়ালি ইউজ করতে পারবে। এখান থেকে প্যাসিভ ইনকাম হয়, ঠিক আছে? যদি ডাউনলোড করেন, এই ডাউনলোডের বিনিময়ে আপনি টাকা পাবেন। সো এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা মার্কেট প্লেস, ঠিক আছে? সো এই যে গ্রাফিক রিভার আমরা যে আসলাম এখান থেকে কেন করব, গ্রাফিক রিভারের এই যে ইনভার্টো মার্কেট, গ্রাফিক রিভারের একটা শাখা, মানে মেইন যে মার্কেট প্লেস আপনাকে বলা হয় এটা হচ্ছে ইনভার্টো মার্কেট প্লেস, ঠিক আছে? এই যে মার্কেটটা, এখানে আপনি এমন কোনো জিনিস নাই যেটা আপনি পাবেন না, গ্রাফিকের হোক আর ওয়েব অ্যান্ড থিমসে গেলে ওয়েবসাইট এবং ওয়েব ইউআই রিলেটেড যা যা লাগে আপনার পাবেন, থিমস থেকে শুরু করে এভরিথিং। সেই গ্রাফিক রিভারে আমরা কেন করি, কারণ গ্রাফিক রিভারের থিমস গুলো অনেক বেশি, যেগুলো পাওয়া যায় টেমপ্লেট গুলা, যেমন এখানে বিজনেস কার্ডে যান দেখুন টেমপ্লেট গুলো অনেক বেশি প্রফেশনাল এবং ওয়েল মেনটেড হয়, অর্থাৎ আপনার এখান থেকে যে ডিজাইনগুলো ইউজ করবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ধরে নেন 90% অ্যাপ্রুভড হইতেই হবে। অর্থাৎ ডিজাইন যদি খ্যাতমার্কা হয়, কালার কম্বিনেশন খারাপ হয়, ফন্ট যদি ভালো না হয়, এখানে ওরা অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? আচ্ছা এটা একটু লোড নেই। যেমন এখানে হচ্ছে বিজনেস কার্ড দেখতেছেন না, এখানে আপনি গ্রাফিক রিভারে এসে আপনি যদি প্রিন্টে যান, প্রিন্টে গেলে আপনি আরো অনেক সেকশন দেখতে পারবেন, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিয়ার্স, এভরিথিং আছে এখানে, প্রিন্ট রিলেটেড যা প্রিন্ট মিডিয়া। তো এখানে আমরা বিজনেস কার্ড আমরা এখান থেকে করবো, অ্যাকচুয়ালি বিজনেস কার্ড না, আমরা যে কোনো ডিজাইনই গ্রাফিক রিভার থেকে দেখে ফার্স্ট অফ অল কপি করব। কপি কেন করব, বিকজ আমাদের কালার কম্বিনেশন, ফন্টস, অ্যালাইনমেন্ট, ঠিক আছে, ফন্টের সাইজ, এভরিথিং সম্পর্কে একটা নলেজ থাকতে হবে, বেসিক যে নলেজ, ওইটা যদি আপনার না থাকে আপনি যে কোনো ডিজাইনই করতে যান না কেন আপনার ডিজাইন ভালো হবে না। আপনি যত ভালোই ডিজাইন করতে চান না কেন, যদি আপনার ফন্ট, কালার কম্বিনেশন এগুলো যদি ঠিক না থাকে আপনার ডিজাইন কখনোই স্মুথ হবে না। আর এটা তো লোডিং নিচ্ছে না, এখন এটা লোডিং নিচ্ছে না, কেমন বিরক্তিকর লাগে। এখানে দাঁড়ান, এখানে তাহলে আমি ওপেন করি, প্রথমটাই ওপেন করি দেখি। এই যে তিনটা বিজনেস কার্ড ওপেন করলাম, এখানে এক একটা টেমপ্লেট দেখতে পারবেন এক এক রকম। আচ্ছা এই যে সিম্পল বিজনেস কার্ড ডিজাইন, ওনাদের ডিজাইনগুলো নোটিস করবেন, নোটিসেবল যে তাদের ডিজাইনগুলো খুবই সিম্পল অ্যান্ড এলিগেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা মার্কেট প্লেসে যে আপনি ডিজাইনগুলো দেখতেছেন এখানে, ধরেন এই ডিজাইনটাই খুব ভুগিচুগি কিছু আছে, দেখেন তো বলতে পারবেন যে আহামরি খুব কিছু ডিজাইন করা? এই ডিজাইনটাতে কিছু আছে? খালি ফন্টস, আইকনস, শেপস কয়েকটা, বাস দ্যাটস ইট। এটাও সেম, আইকনস, লেখা, ফন্ট আর শেপ, আর কিচ্ছু নাই, দেখছেন? খুব সিম্পল। তো আপনারা যারা চিন্তা করতেছেন আমি তো ভালো গ্রাফিক ডিজাইনার, আরেকটু কিছু দিই, আরেকটু এফেক্ট দিই, আরেকটু কালার দিই, ওইসব চিন্তা বাদ দেন, বিকজ মডার্ন যেসব ডিজাইন চলতেছে ওইগুলোতে হচ্ছে আপনার সিম্পল ডিজাইন অ্যান্ড এলিগেন্ট ডিজাইনই হয়। দেখেন আপনি এখানে ডিজাইনগুলো দেখেন, খুবই সিম্পল। তো আমরা এখান থেকে বিজনেস কার্ড করব, আমি এইটা করব কেন জানেন, এর মধ্যে আমরা নতুন একটা টুল শিখতে পারবো, এখান থেকে করব। আচ্ছা এখান থেকে যদি আমি করতে চাই এই বিজনেস কার্ডটা, আমাকে এটা কি করতে করার আগে, শুরু করার আগে আমাকে জানতে হবে বিজনেস কার্ডের ফরম্যাট বা লেআউটটা কি, ঠিক আছে? ফরম্যাট বা লেআউটটা কিভাবে করে, ঠিক আছে? আমাকে যে কোনো প্রিন্ট মিডিয়ার কাজ আপনি করেন না কেন, সেটা বিজনেস কার্ড হোক আর ব্যানার থেকে ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর যাই হোক না কেন, ঠিক আছে, আপনার লেআউটটা আপনাকে আগে জানতে হবে। আপনি যদি লেআউটটা না জানেন তাহলে আপনার হবে না। লেআউট করার আগে সবার আগে আপনাকে জানতে হবে বিজনেস কার্ডের ডাইমেনশন। শুধু বিজনেস কার্ড না, আপনি যাই ডিজাইন করেন না কেন ওইটার একটা তো প্রিন্ট ডাইমেনশন আছে, যে এতটুকু প্রিন্ট হবে। যেমন আপনার সিভি কোন সাইজে প্রিন্ট হয়, A4 সাইজে প্রিন্ট করি আমরা, তো এরকম আপনাকে তো সাইজ জানা লাগবে, বললেই তো হবে না যে প্রিন্ট করব। তো সাইজ জানতে হইলে আপনাকে এখানে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন
সাইজ লেখা থেকে কত লেখা আছে বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন 3.5 × 2, এটা হচ্ছে আপনার প্রিন্ট ডাইমেনশন অর্থাৎ বিজনেস কার্ডের সাইজ 3.5 × 2। এটা কিন্তু ইঞ্চিজে দেয়া 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। এখানে এটার প্রিন্ট ডাইমেনশন দেয়া। আপনি যদি এই পেজটাতে আরেকটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন প্রিন্ট ডাইমেনশন ইউজ করছে 3.5 × 2 আর ব্লিড সাইজ দিছে, ব্লিড দেওয়ার পর সাইজটা কত আসছে 3.75 বাই 2.25, এটা ব্লিড অ্যাড করার পরে, ঠিক আছে। তার নিচে দেখেন দেয়া আছে ফন্টস, কয়টা ফন্ট ইউজ করছে লাটো আর নেক্সা, দুইটা ফন্ট। এটাতে দেখেন কয়টা ফন্ট ইউজ করছে লাটো এন্ড রোবোটো। তার নিচে আসেন এটাতে দেখেন লাটো এন্ড নেক্সা। তার মানে কি লাটো রোবোটো নেক্সা, তারপরে হচ্ছে আপনার এই ডিজাইনটাতে আসেন, এই ডিজাইনটাও দেখেন কত সিম্পল, কিচ্ছু নাই ডিজাইনের মধ্যে। কি ফন্ট ইউজ করছে দেখি, এখানে লেখা আছে নাকি, লেখা না থাকলে কিছু করা, এই যে লেখা ফন্টস ইউজ হচ্ছে ডিভাস নিউ আর মাইরিয়াট প্রো, ঠিক আছে। তো এটা অলরেডি কতবার সেল হয়েছে দেখেন 1941 বার, প্রত্যেকটা সেলে সে পাইছে $6 করে। আপনি বুঝতেছেন 1900 বার যদি আপনি $6 করে পান কত টাকা। ডিজাইনের মধ্যে কিচ্ছু নাই, খুবই সিম্পল, দেখছেন কিচ্ছু নাই ডিজাইনের মধ্যে, দেখেন কিচ্ছু নাই। তো এরকম এখন মডার্ন ডিজাইন গুলাতে খুবই সিম্পল এন্ড মিনিমাল চলে, এখনকার ট্রেন্ড হচ্ছে সিম্পল এন্ড মিনিমাল, ঠিক আছে। আহামরি ডিজাইনস চলে না। সো আমরা প্রিন্ট ডাইমেনশন কত বিজনেস কার্ডে 3.5 × 2, ইলাস্ট্রেট ওপেন করলাম, ওপেন করে আপনি এখানে বিজনেস কার্ডের নাম দেন, বিজনেস কার্ড 01 দিলাম, বিজনেস কার্ড 01। আমার উইথ কত 3.5/2। এটা করার আগে সব সময় এখান থেকে আগে ইঞ্চি সিলেক্ট করে নেবেন, যদি পিক্সেলস থাকে যাই থাকুক না কেন আপনি একে ইঞ্চিতে করে নেবেন। ইঞ্চিতে আগে সিলেক্ট করে নিয়ে দেন এখানে টাইপ করবেন 3.5 ইঞ্চিস বাই 2 ইঞ্চিস, ঠিক আছে। 3.52 ইঞ্চিস করে নেবেন, 3.5/2 দিবেন। আর্টবোর্ড আপনার লাগবে দুইটা, কেন দুইটা লাগবে, কারণ এখানে দুই সাইডের ডিজাইন দেখেন, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা ডিজাইন না, একটা সামনের দিকে একটা পিছনের সাইডে, তার মানে এপিটোপির ডিজাইন। এপিটোপির যদি ডিজাইন হয় তাহলে আপনার আর্টবোর্ড কয়টা লাগবে, দুইটা লাগবে, কারণ দুই সাইডের ডিজাইন আপনাকে করা লাগবে, এই জন্য আমি আর্টবোর্ড সিলেক্ট করলাম দুইটা। আচ্ছা তারপরে আছে আপনার ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা কি বলতে পারবেন, ব্লিড এরিয়াটা কি জিনিস, ব্লিড কি মনে আছে আমি যে বলছিলাম ব্লিড কি, বলেন দেখি ব্লিড কি। যেখানে কাটা হয় সেফটি এরিয়া, না সেফটি এরিয়া আলাদা, স্পেসটা না বাইরে পাশে একটা এরিয়া ছাড়তে হয়, কেন ছাড়তে হয় স্পেস বাইরে, যখন আপনারা কোম্পানি যখন বিজনেস কার্ড আপনার জন্য প্রিন্ট করবে, একটা কোম্পানি তো আর একটা একটা করে প্রিন্ট করবে না, একসাথে 1000 প্রিন্ট করবে বা 500 প্রিন্ট করবে, ওই যে প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে একটু জায়গা ছাড়া লাগে কাটিং মেশিন দিয়ে কাটার জন্য, এই কাটার জন্য যে জায়গাটা ছাড়া লাগে সেটাই হচ্ছে ব্লিড, ঠিক আছে। এটা সহজ উদাহরণ, আপনারা যখন ছবি প্রিন্ট করবেন তখন দেখবেন যে ছবির পাশে একটু সাদা জায়গা রেখে দেয়, ওই ব্লিড এরিয়া ওইখান থেকে কাটে, ওইটাকেই বলা যায় ব্লিড এরিয়া, ঠিক আছে। তো আমরা ব্লিড এরিয়া রাখলাম 0.25 ইঞ্চিস সব দিকে কিন্তু রাখছি আমরা, যে কোনো একদিকে রাখি নাই কিন্তু, সব দিকে রাখা মানে চারদিকে 0.25 ইঞ্চিস, ঠিক আছে, কোনো দিকে কম বেশি না, চারদিকে সমান। তারপরে কালার মোড হবে আরজিবি, তাই তো, কালার মোড আরজিবি হবে না, কি হবে কালার মোড, এই যে যারা যারা জি বলছেন সবাই ভুলে গেছেন, কালার মোড হবে সিএমওয়াই কে, কারণ প্রিন্টের জন্য আমরা জানি কালার মোড সিএমওয়াই কে, সোশ্যাল মিডিয়ার জন্য কালার মোড হচ্ছে আরজিবি, তো আমরা এটাকে সিএমওয়াই কে করে নিলাম। রাস্টার এফেক্টস 300 আর ডিফল্ট মোড রাখলাম। ক্রিয়েট করেন, আপনার সামনে দুইটা আর্টবোর্ড আসবে, দেখতে পারবেন এরকম। এই যে বাইরের লাল এরিয়াটা এটাকে বলা হয় ব্লিড এরিয়া, এই যে বাইরে যেটা দেখছেন এটা হচ্ছে ব্লিড, আর ভিতরের এই সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড, যেটা আমরা এর আগেও দেখছিলাম, সেটা হচ্ছে আমার আর্টবোর্ড। আর বাইরের যে লাল অংশটুকু এই যে আর্টবোর্ডের বাইরে এইটুকু রাখছি আমরা কাটার জন্য, এটা হচ্ছে ব্লিড এরিয়া, বুঝতে পারছেন। আচ্ছা
এইবার আমরা এটাকে ফরম্যাটিং করতে হবে। আমরা যখন খাতায় কোনো কিছু লিখতাম, ঠিক আছে, খাতায় লেখার আগে আমরা মার্জিন টানতাম না চার সাইড থেকে? দুইটা আর্টবোর্ড কিভাবে আনবো, আমি ওই যখন সিলেক্ট করে দিছি আর্টবোর্ড দুইটা, এই যে আর্টবোর্ড দুইটা সিলেক্ট করা। আপনি তিনটা দিলে তিনটা, চারটা দিলে চারটা হবে। আমার আর্টবোর্ড লাগবে দুইটা, একটা ফ্রন্ট একটা ব্যাক, দুইটা আসছে। আপনারা এর আগে একটা দিয়ে করতেন, একটা আসছে। সেখানে আমি দুইটা করে দিয়ে ওকে করলে আপনার সামনে দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এরকম আপনি চারটা করলে চারটা ক্রিয়েট হবে। সো এবার আমাদের খাতার মধ্যে যেমন আমরা একটা মার্জিন দিতাম না, সেফটি মার্জিন, খাতার ভিতরে হচ্ছে যাতে আমরা লিখতাম মার্জিন দিয়ে। আর্টবোর্ডের সেটিংসটা আরেকবার, প্রিন্ট মোড থাকবে, এটাতে তো কোনো মোড নাই, আমরা তো কাস্টম নিচ্ছি, কোনো মোডে যায়নি। আচ্ছা আবার দেখেন শুরু থেকে, আমরা ক্রিয়েট নিউতে গেলাম। ক্রিয়েট নিউয়ে যাওয়ার পর এখানে কোনো মোড ফোড কিছু নাই, কোনো মোড টোড নাই। যারা বলেন প্রিন্ট মোড কি ডিজিটাল মোড, এগুলো কোনো মোড নাই। আপনি সাইজ নেবেন, মোড শুধু কালার মোডটা ডিপেন্ড করে। আর এখানে প্রিন্ট মোড ডিজিটাল মোড এটা বলতে কিছু নাই এখানে। তো এখানে বিজনেস কার্ড, আমি প্রথমে প্রজেক্টের নাম দিলাম বিজনেস কার্ড, আমার সাইজ দিলাম 3.5x2। তার আগে আমি এখান থেকে ডিফাইন করে দেবো ইঞ্চিস, ইঞ্চিস ডিফাইন করে 3.5x2 দিলাম। ওরিয়েন্টেশন আমার অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপ হয়ে আছে, কারণ আমার উইথ বড়, হাইট ছোট, চওড়া তো হবেই। আর্টবোর্ড আমার দুইটা লাগবে, কারণ আমার দুই সাইড 1 and 2, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ব্লিড এরিয়া আমি রাখলাম 0.125, চারদিকে সমান ব্লিড 0.125, ঠিক আছে, চারদিকে সমান। কালার মোড CMY কে রাখছি, রাস্টার এফেক্টস 300, ডিফল্ট প্রিভিউ মোড এইটুকুই দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে আপনার সামনে এরকম দুটো আর্টবোর্ড আসবে। এখন এরপরে আমাকে এর মধ্যে মার্জিন ক্রিয়েট করতে হবে, কারণ মার্জিন ছাড়া আপনি যেমন খাতায় লেখেন না, ওইরকম মার্জিন ছাড়া এর ভিতরেও করা যাবে না, ঠিক আছে। সাইজ অলওয়েজ সেম দিতে হবে না। সাইজ যদি আপনার বায়ার বলে আমার বিজনেস কার্ড 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আপনি ওরকম বানাবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ। ইট ডিপেন্ডস অন ইউর বায়ার, আপনার বায়ার কিরকম ডিজাইন চায়, সাইজ চেঞ্জ হবে। ব্লিডটা সেম থাকে, অনেক সময় ব্লিড বাড়ে, কারণ ডিজাইন বড় হইলে আপনার ব্লিড এরিয়া বাড়ে, ব্যানারের ব্লিডের উপর ডিপেন্ড করে। বাট বিজনেস কার্ডের জন্য আমরা 0.125 রাখলাম। এবার আমাদের এর মধ্যে একটা মার্জিন দিতে হবে। এখন চিন্তা করেন সেফটি মার্জিন কেন দিব। ধরেন এখানে আপনি আপনার নামটা আমার মনে পড়লো এখন, ঠিক আছে। ধরেন আপনি এখন কোনো কিছু লিখছেন, নামটা এখানে লিখছেন এভাবে, সোহান সাহেবের নাম মনে পড়ছে, এভাবে লিখছেন। এখন প্রিন্ট যখন হয়েছে, প্রিন্ট হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ডিজাইনের সবই প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর আপনার এখান থেকে কাটিং মেশিনে গেছে, কাটিং মেশিনে কাটবে তো মেশিন, কিন্তু কাটবে কে, অপারেটটা করবে কে? অপারেট হবে আপনার মানুষ, অপারেট করবে কাটিং মেশিনটা, ঠিক আছে। যখন মানুষ কাটবে তখন কাটতে গিয়ে যদি সে হাফ ইঞ্চি এদিক ওদিক করে ফেলায়, বা 1-2 সুত যাই হোক না কেন এদিক ওদিক করতে যায়, এখান থেকে এসটা কেটে দিছে, এবং এস কেটে দিয়ে নাম হয়ে গেছে বিজনেস কার্ডে কি হয়েছে, হোয়ানুর রহমান হয়ে গেছে। এখন এটা যদি হয়, আপনার যখন কোম্পানি প্রিন্ট করবে তখন কতগুলো হাজার হাজার প্রিন্ট করবে না, তখন আপনার কি হবে, সবগুলা বিজনেস কার্ডের নাম হয়ে যাবে এরকম। একটা লেটার কেটে যাওয়ার জন্য আপনার হাজার হাজার বিজনেস কার্ড নষ্ট হয়ে যাবে। এইটার জন্য আমাদেরকে একটা সেফটি মার্জিন ইউজ করতে হবে এবং একটা দূরত্ব বজায় রাখতে হবে আর্টবোর্ড থেকে, যাতে ইন দ্যাট কেস হাফ ইঞ্চি বা 1 সুত যদি এদিক ওদিক কেটেও যায়, সেক্ষেত্রে যাতে আপনার ডিজাইনটা লেখা কোনো ক্ষতি না হয়, বা আপনার কন্টেন্ট কোনো ক্ষতি না হয়, কিংবা আপনার ডিজাইনটা যাতে একেবারেই বৃথা না হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য আমাদের একটা সেফটি মার্জিন দিতে হবে। সবাই হাসেন কেন, কি হচ্ছে? সেফটি মার্জিন দিতে হবে। ব্লিডটা তো থাকবেই, কাটতে গিয়ে যদি মানুষ ভুলে কাটা ফেলায়, মানুষ মাত্রই ভুল কাটে ফেলাইছে ভুলে, এখন আপনি কি করবেন? ব্লিড দিয়ে তো কাটবে, এখন ভুলে সে একটু এদিক ওদিক করে ফেলাইছে, তখন কেটে যাবে না আপনার আর্টবোর্ড, কেটে যাবে না আপনার ডিজাইন, তো কেটে যাবে তখন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া বলতেছিলাম যে ব্লিড এরিয়ার লাল দাগের উপর দিয়ে কাটবে না? না না, ব্লিড তাহলে এরিয়ার পাশাপাশি দুইটাকে বসাবে প্রিন্টার এভাবে করে, এই এভাবে বসাবে, বসানোর পর এর মাঝখান দিয়ে কাটবে। যখন ও মাঝখান আচ্ছা থেকে আচ্ছা, কাটতে বুঝতে যাবে পারছি। তখন আপনার
এইটা ওইটা তো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন তো আপনার নাম কেটে যাবে, এটা হচ্ছে সমস্যা। আর ব্লিড এরিয়া আপনি নিবেন, এরপরে প্রিন্টারে কেমনে বসাবে কেমনে কি কাটবে, ইটস আপ টু দ্য প্রিন্টার গাই, ওটা আপনার চিন্তার কিছু না। এই জন্য আমরা ভিতরে সেফটি মার্জিনটা দিয়ে নিব, ঠিক আছে। সেফটি মার্জিনটা দিব কিভাবে এখন দেখেন। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, ভালো করে দেখেন। রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা নিব আর্টবোর্ডের কর্নার থেকে ঠিক আর্টবোর্ডের এই কর্নার পর্যন্ত, আর্টবোর্ড থেকে আর্টবোর্ড পর্যন্ত আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, এবং আমরা রেক্ট্যাঙ্গেলের একটা কালার দিয়ে নিলাম যাতে আমরা বুঝি যে এখানে আমরা একটা শেপ নিছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলে কি স্ট্রোক আছে? দেখে নেন ভালো করে, রেক্ট্যাঙ্গেলে কিন্তু কোনো স্ট্রোক নাই। সো আপনারা যখন আর্টবোর্ড থেকে আর্টবোর্ডে রেক্ট্যাঙ্গেল নেবেন, খবরদার স্ট্রোক দিবেন না, স্ট্রোক দেওয়া যাবে না। ফিল কালারে রাখবেন, রাখার পর সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ কই আসবো, অবজেক্ট পাথ অফসেট পাথ। এখন ডিসেবল কেন? ডিসেবল কারণ আমি তো শেপটা সিলেক্ট করি নাই। শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, আপনার সামনে এই প্যানেলটা ওপেন হবে। এই প্যানেলের কাজ কি? অফসেট পাথের কাজ হচ্ছে আপনার যে কোনো একটা শেপকে আদর্শ ধরে এখানে যেই মানটা দিবেন এই মান অনুযায়ী সব দিক থেকে সমানভাবে বাড়বে, ঠিক আছে, সব দিক দিয়ে সমানভাবে বাড়বে। অর্থাৎ আপনি যে কোনো অবজেক্ট, সেটা সার্কেল হোক, প্যারাবেকা, লম্বা চারকোনা, যে কোনো শেপ হোক না কেন, ওইটাকে সিলেক্ট করে যদি অফসেট পাথ দেন, দেওয়ার পর আপনি এখানে যেই মান দিবেন ওই মান অনুসারে চারদিক থেকে সমানভাবে বাড়বে। সো প্রিভিউ দিলে দেখেন কাজ করতেছে কি, চারদিক থেকে সমানভাবে বাড়তেছে, কোনো দিক থেকে কমে না। কিন্তু শুধু বাড়তেছে তাই না, আপনি যখন এখানে মাইনাসে চলে আসবেন, এখানে 1.65 না, আপনি যখন মাইনাসে চলে আসবেন তখনও ভিতরের দিকে কমতে থাকবে, এই যে দেখছেন, কিন্তু সমানভাবে রেশিওটা ঠিক রাখছে। সো আমি এখানে ব্লিডের সেম মানটাই দিব কিন্তু আর্টবোর্ডের ভিতরের দিকে দিব, ঠিক আছে, আর্টবোর্ডের ভিতরের দিকে দিব। কিভাবে দিব? যদি ভিতরের দিকে যাইতে চাই, কমাইতে চাই আর্টবোর্ডের থেকে, তাহলে সেক্ষেত্রে আমার মাইনাস ইউজ করা লাগবে। আমি যদি বাইরের দিকে বাড়াইতে চাই তাহলে প্লাস, মাইনাসে গেলে ভিতরের দিকে। সো আমি মাইনাস 0.125 নিলাম। কেন নিব? বিকজ আমার ব্লিড এরিয়া কত? 0.125। সো ব্লিডের সমান অফসেট পাথ নিবেন, ব্লিড যত বড় থাকবে অফসেট পাথও সেম স্পেসিং এর নিবেন, ঠিক আছে। নিয়ে ওকে করবেন, ওকে করে আপনি দেখতে পারবেন অফসেট পাথ কি করে, আপনার শেপটাকে আদর্শ ধরে যেই মানটা দিবেন ওই মান অনুসারে আরেকটা শেপ বানায় দিবে, সেম একদম হুবহু, কিন্তু এটা আলাদা আরেকটা শেপ বানায় দিচ্ছে, দেখছেন ভিতরে। এইবার যে শেপটা বানাইছে না, এই শেপটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইডস, ঠিক আছে, মেক গাইডস, এই গাইড বানাইলাম। এই যে গাইডটা বানাইলাম না, এই গাইডটাকেই বলা হয় মার্জিন, ঠিক আছে, গাইডটাকে বলা হয় মার্জিন। আচ্ছা আর একটু স্লোলি যাব, আচ্ছা বলতেছি, এটা শেষ করে নি, এইটুক বুঝলে আমাকে পরে বলেন। গাইডটাকে বলা হয় মার্জিন। এই গাইডগুলা মার্জিন বলি আমরা নরমালি, কিন্তু ইলাস্ট্রেশন কিংবা গ্রাফিকের ভাষায় যদি আসেন গাইড বলা হয় কিংবা গ্রিড বলা হয়, মার্জিনকে গাইড কিংবা গ্রিডস বলা হয়, ঠিক আছে। তো আমরা এরকম গাইড বানাইলাম। আচ্ছা এইটুক পর্যন্ত বুঝেন নাই অনেকেই, আমি জানি। তো আবার থেকে একবার আসি, আমি শুরু থেকে। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম সবার আগে, আর্টবোর্ডের কর্নার থেকে আর্টবোর্ড পর্যন্ত আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম। দেন আমি একটা কালার দিলাম, কেন? যাতে আমি দেখতে পারি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এর মধ্যে। দেন সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, এই প্যানেলের কাজ হচ্ছে এখানে যেই মান দিবেন এবং যেই অবজেক্টটাকে সিলেক্ট করে রাখবেন ওই অবজেক্টটাকে আদর্শ ধরে এখানে যেই পার্সেন্টেজ বা যেই সংখ্যা দিবেন ওই অনুসারে চারিদিক দিয়ে বাড়াবে কিংবা মাইনাসে গেলে কমাবে। সো আমরা এখানে মাইনাস দিব 0.125, কারণ আমাদের ব্লিড এরিয়া হচ্ছে 0.125। আর মাইনাস দিব কেন? কারণ আমাদের মার্জিন তো ভিতরের দিকে দরকার, বাইরের দিকে তো ব্লিড আছেই। মাইনাস 0.125 দিয়ে ওকে করুন। মিটার লিমিট এন্ড জয়েন্টস এগুলো চেঞ্জ করে নেবেন, তাহলে এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। মিটার থাকবে, মিটার লিমিট 4 দিবেন এন্ড ওকে করবেন। করলে আপনার এখানে দেখবেন
কালার চেঞ্জ করলে আরেকটা শেপ বানায় দিছে অফসেট পাথ। সো অফসেট পাথে যেই মান দিবেন ওই মান অনুযায়ী ও আরেকটা শেপ আপনাকে বানায় দিবে। এই বানায় দেওয়া শেপের মধ্যে আমরা রাইট ক্লিক করে মেক গাইডস করব। আপনার একটা গাইড চলে আসবে, এটাই হচ্ছে আমাদের সেফটি মার্জিন। এরপরে কন্ট্রোল আর দিয়ে রুলার আনবে। কন্ট্রোল আর দিলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস আর দিলে আপনার এরকম উপরে নিচে রুলার আসবে। এই রুলার দিয়ে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, একটা গাইড আরো বের হবে এখান থেকে। ক্লিক করে টান দিলে যে গাইড বের হয় দেখছেন, যতগুলো দরকার আপনার ক্লিক করে টান দিলে এরকম গাইডস বের হবে রুলারের উপর থেকে। ক্লিক করে টান দিবেন তাইলে আসবে। তো আমরা এবার চারদিক দিয়ে আর্টবোর্ডের চারদিকে আমরা গাইড টান দিব। এই আর্টবোর্ডের চারদিকে টান দেওয়ার পর আমরা রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিব। আবার এই রেক্টেঙ্গেলের এই কর্নার থেকে সিলেক্ট করে ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিব। দরকার পড়লে জুম করে নেবেন, বিকজ এটা যেন পারফেক্টলি ম্যাচ করে, ঠিক আছে। দেন এটার কালার আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দেবো সাদা। এই হলো আপনার একটা আর্টবোর্ডের বিজনেস কার্ডের লেআউট। বাইরের যে এরিয়াটা ওইটা হচ্ছে ব্লিড এরিয়া, ভিতরের যেটুক দেখতেছেন এটা পুরোটা আর্টবোর্ড, আর মাঝখানে একদম ভিতরে যে ছোট্ট গ্রিড দেখতেছেন বা গাইড দেখতেছেন এটা হচ্ছে সেফটি মার্জিন। এই যে সেফটি মার্জিন, এর বাইরে কোনো লেখা যাবে না। তার মানে আপনার লেখা থাকবে কতটুকু, এই এতটুকু, এর বাইরে যেন না যায়। লেখা, লোগো এর বাইরে যাবে না। কন্টেন্ট এবং লোগো, ছবি যাইতে পারে, ছবি ব্লিড এরিয়া পর্যন্ত যাইতে পারে, কিংবা আপনার কোনো শেপ আছে, ধরেন এরকম কোনো একটা শেপ আছে আপনার যেটা আপনার ব্লিড এরিয়া পর্যন্ত যাইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু লেখা কখনোই, লেখা আর লোগো আপনার ব্লিড এরিয়া পর্যন্ত যাবে না। ব্লিড এরিয়া তো দূরের কথা, এই যে মার্জিনটা দেখতেছেন সেফটি জোন, এর বাইরে যাবে না লেখা আর লোগো। সো বুঝতে পারছেন এবার? না, শিফট ধরে টানবেন না, শিফট ধরে টানলে হবে না। শেপটা নিয়ে দেখান, আবার কোন শেপ নিয়ে দেখাবো? শুরু থেকে তো দেখালাম ভাই। সবাই বুঝছেন না বুঝেন নাই? আবার থেকে দেখাবো বলেন। রুলার, শিফট অল্টার চাপলে হবে না, শিফট অল্টার চাপলে হবে না। দেখি হয় কিনা, কি হয় শিফট অল্টার চাপলে। ট্রাই করতে কি সমস্যা? আমি কখনো ট্রাই করিনি, বিকজ শিফট অল্টার চাপলে চারদিক দিয়ে বড় হয়, তো হতেও পারে এই যে এরকম হবে। শিফট অল্টার চাপলে চারদিক দিয়ে বড় হবে, এরকম দুই পাশে বের হয়ে যাবে। আপনি শিফট ধরে টান দিলে এই যে এরকম এক সাইড দিয়ে বড় হবে, রেশিও এরকম হবে। তো এটা করা যাবে না, এই জন্য শিফট অল্টার ধরে করা যাবে না। আচ্ছা, আরেকবার দেখাইতেছি লাস্ট টাইম, এরপরে যারা বুঝবেন না ভিডিও দেখবেন। আর্টবোর্ড বানানোর পর রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, একটা রেক্ট্যাঙ্গেল বানাবেন আর্টবোর্ড থেকে আর্টবোর্ড পর্যন্ত, যেটা স্ট্রোক কালার থাকবে না, ফিল কালার দিয়ে নিতে হবে একটা, যাতে আপনি দেখতে পারেন যে আপনি আসলে কি করতেছেন। দিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথে যাবেন। অফসেট পাথ অলরেডি বলছি কি করে, সমানভাবে চারদিক দিয়ে বাড়াবে কমাবে। সো অফসেট পাথে আমি -0.125 লিখবো, -0.125 লিখলাম, ঠিক আছে। কেন -125? কারণ হচ্ছে আপনার চারপাশে ব্লিড 125, প্রিভিউ দিলে মাঝখানে দেখতে পারবেন কি হচ্ছে। ওকে করলে অফসেট পাথ মাঝখানে আরেকটা শেপ বানায় দিবে, এটার কালার দিয়ে নেন, আরেকটা দেখতে পারবেন এই। এইবার এই শেপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক গাইডস, গাইড তৈরি হয়ে যাবে। প্রথমটা আপনার সেফটি মার্জিন হয়ে গেছে, কিন্তু সেকেন্ড কাজ যেটা করতে হবে এরপরে কন্ট্রোল আর দিয়ে আপনি রুলারটাকে নিয়ে আসবেন। কন্ট্রোল আর দিয়ে রুলার আসবে, রুলার যাবে, এরকম কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। আনার পর এই আর্টবোর্ডের চারদিকে, এই আর্টবোর্ডের চারদিকে চারটা দাগ টান দিবেন। টান দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে সবার প্রথমে যে রেক্ট্যাঙ্গেল বানাইছিলাম ওটাকে সিলেক্ট করে এই কর্নার ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন। কোনো শিফট অল্টার মল্টার চাপার দরকার নাই, জাস্ট ক্লিক করে এই কর্নার পর্যন্ত মিলাবেন। যখনই দেখবেন মাউসের পাশে ওই যে গোলাপি কালার দিয়ে ইন্টারসেক্ট লেখা, বুঝবেন মিলে গেছে, দেন ছেড়ে দিবেন। এবং এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা করে দিব সাদা। এবার বুঝতে পারছেন সবাই? অনেক স্লোলি গেছি। আচ্ছা,
এবার তো একটা লেয়ারের হয়েছে, একটা আর্টবোর্ড, আরেকটা আর্টবোর্ডে সেম কাজ করতে হবে, দরকার নাই। আমাদের এই যে গাইডগুলো দেখেন, এগুলো কিন্তু নড়ানো যাচ্ছে না, গাইডগুলো কিন্তু নড়ে না, ফিক্সড হয়ে আছে, লক হয়ে আছে। আর ব্যাকগ্রাউন্ড কিন্তু আনলক, এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাচ্ছে। তো আমার গাইডগুলোকে রাইট ক্লিক করে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আনলক গাইডস করবে। এই যে গাইডগুলো আনলক হচ্ছে না, এখন নড়তেছে, দেখছেন? আর যেদিকে নড়াবেন সেদিকে নড়বে। আবার রাইট ক্লিক করে যদি লক করে দেন, এটাকে আর আপনি চাইলেও নড়াতে পারবেন না। তো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আনলক গাইডস করে নেবেন। দেন ড্র্যাগ করে সব গাইডস এবং রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবেন, যা আছে এখানে সবকিছু সিলেক্ট করবেন। করার পর অল্টার চেপে ধরে ড্র্যাগ করবেন এবং শিফট চেপে ধরবেন। অল্টার শিফট চেপে ধরে এটাকে টান দিয়ে নিয়ে আসবেন। তাহলে কি হবে, ও এক লাইনে আসবে, ক্যারাবেকা হবে না, কিন্তু এক লাইনে আছে, দেখছেন? একদম এক্সাক্ট সেম লাইনে আছে এবং কপি হয়ে আসবে অল্টার চেপে ধরে। এনে এর উপর ছেড়ে দিবেন এবং জুম করে, একদম জুম করে এটার সাথে এটাকে ম্যাচ করে দিবেন গ্রিডের এরিয়া পর্যন্ত। এই এবার জুম আউট করেন, আপনার দুইটা এরিয়া ডান। যখন আপনার আর্টবোর্ড দুইটা ডান হয়ে যাবে, তখন রাইট ক্লিক করে লক গাইডস করে দিবেন, গাইডগুলো লক হয়ে যাবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকেও লক করে রাখতে পারেন ডিজাইনের জন্য। বুঝতে পারছেন? এইভাবে আমরা পুরো ফরম্যাটিংটা বানাবো। নেক গাইডস এর কালারটা কি, আই মিন ইয়েলো ফিল কালারটা হোয়াইট হয়ে গেল, হোয়াইট করে দিলাম আমি, হয়ে যায় না, করে দিছি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা লাগবে। সাদা শেপটা তো শুরুতেই নিছেন রে ভাই, সবার আগে না আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম সবুজ কালারের, ওইটাই তো আমি কালার সাদা করে দিছি। শেপ আমি পরে আর নিই নাই তো, তাহলে আর কই সাদা করছি? বাঁকা শেপটা কিভাবে নিব? বাঁকা, ও আচ্ছা বাঁকা শেপ, ব্ল্যাক কালারের শেপ, ওই যে আমি যেটা পেন টুল দিয়ে বানাই, ওটা এখন চিন্তা করেন না, পেন টুলের ক্লাস আছে তখন দেখবো না, পেন টুল শিখেন তখন, এখন না, যখন ক্লাস আসবে তখন। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? লেআউটটা, লেআউট বুঝতে পারলে বাকিটা ইজি। না পারলে ভিডিও তো 3বার আছে, লেআউট দেখে নিয়েন বাসায়, আপনিই হবে। তো আমরা এখান থেকে ধরেন আমি চাচ্ছি এখান থেকে স্ক্রিনশট তুলতে, স্ক্রিনশট তুলতে পারতেছি না কেন জানি। আমি স্ক্রিনশট এইভাবে তুলি, দাঁড়ান, ফুল পেজের একটা স্ক্রিনশট তুলতেছি, দেন এখান থেকে কেটে বার করবো। জুম ইন করে নেন, এই যে। আচ্ছা, স্ক্রিনশট কিভাবে নিব? স্নিপিং টুল দিয়ে সার্চ বারে যায়, এখানে লিখবেন স্নিপিং টুল, স্নিপ করবেন, করার পর এই যে এই বক্স আসবে, নিউ দিবেন, নিউ দিয়ে আপনি যতটুকু এরিয়া ক্লিক এন্ড ড্র্যাগ করবেন অতটুকু এরিয়া স্ক্রিনশট করবে। আচ্ছা, প্রথমে তো এইটা বানাবো না, প্রথমে বানাবো এইটা, নিচেরটা। নিউ করেন, এইখান থেকে এইটুকু এরিয়া আমরা স্ক্রিনশট নিলাম। এই যে স্ক্রিনশট নিয়ে কি দেখাইছিলাম আপনাদের স্নিপিং টুল দিয়ে? গুড। দেন এখান থেকে কপি করলাম, ইলাস্ট্রেটরে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে আমাদের ডিজাইন চলে আসছে। এটাকে একটু ছোট করে না, এখানে এইভাবে। আচ্ছা, আমি নর্মালি যেটা করি, এটা আমি করি, এটা আপনাদের কোনো বাধ্যতা নাই, বাধ্যতামূলক না, আপনি চাইলে করতে পারেন, না চাইলেও নাই করতে পারেন। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা বানাইছি না, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেখবেন একটা সেন্টার পয়েন্ট দেখায়, এই সেন্টার পয়েন্টে আমি দুইটা আরো গাইড টেনে দিয়ে হবে, ডান পাশ থেকে একটা টানি, বাম পাশ উপর থেকে একটা টানি, তাহলে কি হয়, আমার সেন্টার পয়েন্টটা ইজিলি ডিফাইন হয়ে যায়। ঠিক আছে, আমি ইজিলি দেখতে পারি যে আমার সেন্টার পয়েন্ট কোনটা। এটা আমি করি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আচ্ছা দেখেন, ডিজাইনের মধ্যে এখন আপনারা যা যা করবেন অলমোস্ট ইজি, পারবেন। ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিছি, এটাকে সিলেক্ট করে আমাদের আই ড্রপার দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিলাম। আই ড্রপারের ইউজ আপনারা জানেন, দিয়ে নিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করার দরকার নাই, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, কন্ট্রোল আর 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, এটা আর নড়বে চড়বে না। ঠিক আছে। আচ্ছা, এরপরের কাজ কি, আমাদের একটা রেক্ট্যাঙ্গেল লাগবে, যেটা হচ্ছে এরকম চার কোণা কালো, এত বড়। তো আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, আমাদের ডিজাইনের মাঝখানে বসাইলাম, ব্লিড পর্যন্ত বসাবো এবং আই ড্রপার দিয়ে আমি এটার কালার এটা দিয়ে দিলাম। এই
আচ্ছা, যেহেতু মকআপ আছে এখানে দেখেন এদিকে লাইট কালার, আবার এদিকে গেলে ডার্ক হচ্ছে। তো মকআপের জন্য এরকম লাইট এন্ড ডার্ক আসে, আসলে এটা পুরোটাই মকআপের জন্য। সো এক্স্যাক্ট এরকম হবে না, কারণ এটা মকআপ করা। মকআপ কি, কোনো জিনিসকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করাকে বলা হয় মকআপ করা, ঠিক আছে? আমি ধরেন এটাকে আরেকটু ডার্কার, এত ডার্কার না করে আরেকটু গ্রে করি, এরকম এই কালার করি। এইটুকু বুঝতে পারছেন কি করলাম? গুড, খুব ইজি জিনিস। এবার এর মধ্যে আমরা টাইপ টুল দিয়ে লিখবো। লোগো নিয়ে প্যারা খাবেন না, আগেই বলে দিলাম, লোগো নিয়ে প্যারা খাবেন না। যারা পারবেন বানাবেন, যারা পারবেন না দরকার নাই প্যারা খাওয়ার, কারণ লোগো হচ্ছে বায়ার দিয়ে দিবে, আর এগুলো হচ্ছে ডেমো লোগো। তো লোগোর ক্লাসে যখন আমরা যাব তখন আপনারা অটোমেটিক্যালি বানাতে পারবেন। তো আমরা এখানে লিখলাম ভিরাজো, নিচে হচ্ছে গ্রাফিক আর্ট, এই লিখলাম। আচ্ছা, আমরা আগে দেখিনি কি কি ফন্ট ইউজ করছিল যেন, লাটো অ্যান্ড নেক্সা, এটা মনে হয় লাটো ফন্ট দেয়া। কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটাকে সিলেক্ট করেও কাজ করতে পারেন, অথবা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে টাইপ টুল নিয়ে আসবেন। এখানে আমরা ধরেন লাটো ফন্ট ইউজ করব, লাটো বোল্ড, বোল্ড দিলাম, সব বড় হাতের অল ক্যাপস দিলাম। আমি এর কাছাকাছি বানাচ্ছি কেন, এর উপরে রেখে আমার এক্স্যাক্ট ডিজাইন লাগবে। তো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিব 100% তো পারবেন না, যেন 90% আইডেন্টিক্যাল করার চেষ্টা করবেন, যেন হয় 90% যেন ম্যাচ করে। তো এটার কালার আমরা সাদা দিলাম। টাইপ টুল নিয়ে আমরা এই যে গ্রাফিক আর্ট লেখা, এটাকে সিলেক্ট করে, এটা অবশ্যই লাইট ফন্ট, বোল্ড না, লাইট ফন্ট দিলাম, এন্ড এটা সাইজ আরো ছোট। এবার আপনি এটাকে এর উপর বসান, আরো বড়, দেখেন এটা আরো বড়, শিফট ধরে এবার একটু বড় করতে পারেন আপনি চাইলে, এরকম। লাইন হাইট কম, দেখছেন? আপনি চাইলে লাইন হাইটটা এভাবে কমায় দিতে পারেন, লেটার স্পেসিংও কমানো। নিচেরটার কমাইলে আবার উপরেরটার কমে, তো আমি এক কাজ করি, টাইপ টুল দিয়ে জাস্ট নিচেরটার লেটার স্পেসিং কমাই, টাইপ টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট নিচের লেটার স্পেসিংটা আমি কমাইলাম, এরকম। দেখেন এক্স্যাক্ট আসছে। ফ্যাক্ট হচ্ছে আমার শিখার কি হইলো, আমি হেডিং বা লোগোর সাইজ কত পয়েন্ট রাখতে পারবো, 13.5। এটা হচ্ছে শিখার জিনিস। কপি আলটিমেটলি যায় একটা টাইমে আপনাদের এমনি করতে পারবেন, বাট এখান থেকে শিখার জিনিস হচ্ছে এটা 13 পয়েন্ট আপনি রাখতে পারবেন। আর প্যারাগ্রাফ বা ট্যাগলাইন লোগোর 8.9। ওকে, এটা রাখলাম। আচ্ছা, এখানে ভি বানাইছে, আমরা এত ভি টি না বানাই, আমি একটা পলিগন শেপ বানাইলাম, ঘুরাই দিলাম, পাশে বসাই, এটাকে ফিল থেকে স্ট্রোক করে দিলাম, বেশি মোটা হয়ে গেছে। আমি জাস্ট একটা আইকন বানাই দিচ্ছি, আর কিচ্ছু না, আমি লোগো বানাবো না। লোগো বানায় আমার প্যারা নেওয়ার কোনো শখ নাই, কারণ লোগো আপনাকে বায়ার নিজেই দিবে। এবার আমি সেন্টার থেকে একটা সার্কেল বানাইলাম, এটাও ফিল কালার, স্ট্রোক কালার। এই যে আমার লোগো ডান। এই ইমেজটা যাতে এরকম বারবার নড়ে চড়ে না যায়, আমি এটাকে চাইলে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। এই যে আমার লোগো, লোগোটাকে নিয়ে আসে আপনি আর্টবোর্ডের মাঝামাঝি বসায় দিবেন। অ্যান্ড এখানে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে আমাদের এইটা আলাদা টেক্সট, এইটা আলাদা আইকন শেপ, আবার ভিতরের সার্কেলটা আলাদা, তাই না? মানে এখন নড়াইলে তো আলাদা আলাদা নড়ে, তো আমি চাচ্ছি সবগুলোকে গ্রুপ করে ফেলতে, যাতে আলাদা আলাদা না হয়, মানে আমি যখন কখনো মুভ করি যেন এরকম আলাদা না হয়ে যায়। সো এবার এটাকে সিলেক্ট করলাম, লেখা, এই শেপ, শিফট ধরে ক্লিক করবেন, এইটাকে শিফট ধরে ক্লিক করবেন, সিলেক্ট করে সবগুলো আইকন যেগুলোকে আপনি গ্রুপ করতে চান, সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এন্ড গ্রুপ হয়ে গেলে আপনি এটা তখন একসাথে মুভ করতে পারবেন। এই যে লেখাটাকে আপনি একসাথে এভাবে মুভ করতে পারবেন, এটা আর আলাদা আলাদা হবে না। এলিমেন্ট গুলো আলাদা আলাদা করে বানানো, কিন্তু গ্রুপ করে দেওয়ার পরে সবগুলো একসাথে গ্রুপ হয়ে গেছে, লেয়ার গুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। ফাইন, টাইপ টুল দিয়ে এবার নিচেরটা আমরা বানাই, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন, এটা রেগুলার ফন্ট,
অ্যান্ড আপনি চাইলে এর সাইজ দেখতে পারেন কত রাখছে 8 পয়েন্ট। সো আপনারা প্যারাগ্রাফ বা স্লোগানের সাইজ কত রাখবেন 8। বিজনেস কার্ডে প্যারাগ্রাফ সাইজ কত রাখবেন 8। স্যাম্পল গুলা কোন লিখতে পারেন আমি দিয়ে দিব স্যাম্পল গুলা। প্যারাগ্রাফের সাইজ 8 রাখবেন। এইখানে আমরা বসাইলাম মাঝামাঝি। সেন্টারের গাইড লাইনটা টানলে এই সুবিধা আমার যে আমার বারবার সেন্টারে অ্যালাইন করা লাগবে না। এই যে এবার একটু নিচে নামাই দিলাম এরকম। নামানোর পর এটার কালার আমাদের ছিল সাদা, সাদা কালার দিয়ে দেন এই। আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট দেখার বিষয় সেটা হচ্ছে একটা টেক্সচার আছে দেখছেন, এই যে দাগ 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 দাগ। আর আমরা এগুলো বানাবো কিভাবে, একটা একটা করে লাইন বানাবো, যে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এভাবে একটা একটা করে লাইন বানাবো এভাবে করে, পাগল নাকি, সম্ভব না। সো আমরা এখানে ইউজ করব কি ব্লেন্ড টুলের। আচ্ছা লাইন সেগমেন্ট টুল এটার ইউজটা একটু দেখে নেন। এটাতে দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনি যখন এটা দিয়ে টানবেন মানে ক্লিক করে টান দিবেন ও একটা লাইন বানাবে। আমরা কোনো কালার দেখতে পারতেছি না কেন বা কিছু আসতেছে না কেন, কারণ এর মধ্যে না আছে ফিল কালার না আছে স্ট্রোক কালার। সো আমি স্ট্রোক কালার দিয়ে নিলাম একটা সাদা, এই যে লাইন আমার একটা বানাই দিছে। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। আরেকটা কাজ যেটা করা যায়, লাইন সেগমেন্ট টুল দিয়ে যখন আপনি টানবেন আপনি দেখবেন আপনার কার্সারের পাশে বক্স আছে এবং বক্সের মধ্যে ডিসটেন্স ডিতে ডিসটেন্স বোঝাচ্ছে কত দূরত্বে আছে, মানে লাইনটার দৈর্ঘ্য কতটুকু। আর ওই যে ডিগ্রি দেখছেন 34, 35, 36 ঘুরতেছে, ওটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইনটা কার্ভ হয়ে আছে, মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। এটা আপনি চাইলে এভাবে টেস্ট করে দেখতে পারেন। এই যে 33 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই জিনিসটা লাইন সেগমেন্ট টুল দিয়ে করা যায়। আচ্ছা এটা যেটা করব, এই টেক্সচারটা করতে গেলে আমাদের ইউজ করতে হবে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের ইউজ করব আমরা, ঠিক আছে। এখন দেখেন এই যে ব্লেন্ড টুল, আপনার গ্রেডিয়েন্ট টুলের নিচে আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা ইউজ করে কিভাবে, ব্লেন্ড টুলের কাজ হচ্ছে একটা শেপ এখানে বানাইলাম স্কয়ার, আমি এটাকেই স্ট্রোক না এটাকে ফিল কালার দিয়ে নিলাম এরকম, আরেকটা স্কয়ার বানাইলাম এখানে। আচ্ছা এখন আমার কি গাইডগুলো দরকার, এই জায়গায় গাইডগুলো আমাকে বিরক্ত করতেছে। আমি যদি গাইড হাইড করতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল সেমিকলন দিতে হবে, গাইডগুলো হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল সেমিকলন দিলে গাইডগুলো চলে আসবে। আচ্ছা অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে এই গাইডগুলো যে ডিজাইনের উপর আছে এগুলো কি প্রিন্টে আসবে, না এগুলো প্রিন্টে আসবে না, এটা শুধু আপনি ডিজাইন যখন ইলাস্ট্রেটরে থাকবে তখনই দেখতে পারবেন। সো কন্ট্রোল সেমিকলন দিয়ে আমি গাইডটাকে হাইড করে দিলাম। এবার এই স্কয়ারটাকে আমি ডান পাশে একটু সরাই নিয়ে আসলাম, দুইটা স্কয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্লেন্ড টুলের উপর, এই যে আমার ব্লেন্ড টুল ভালোভাবে দেখেন আইড্রপারের ডান পাশে আর গ্রেডিয়েন্টের নিচে এই যে ব্লেন্ড টুল, ডাবল ক্লিক করবেন এর উপর, ডাবল ক্লিক। আপনার সামনে একটা প্যানেল আসবে, এই প্যানেলটাতে আপনি ক্লিক করলে ড্রপ ডাউনে তিনটা মেনু পাবেন, স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপস আর স্পেসিফাইড ডিসটেন্স। সো আমি প্রথমে স্পেসিফাইড স্টেপস দিই, ঠিক আছে। অ্যালাইন টু পাথ, অ্যালাইন টু পেজ, এটা কোনো ফ্যাক্ট করে না, একই জিনিস, ঘুরে ফিরে একই কাজ করে। তো এখানে স্পেসিফাইড স্টেপস দিয়ে আমি স্পেসে কতগুলো দিলাম, ধরেন 20টা দিলাম, এখানে 20টা ডিফাইন করে দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করে এবার এর মাঝখানে একবার ক্লিক করলাম, এর মাঝখানে একবার ক্লিক করলাম, দেখেন আরো 20টা বক্স হয়ে গেছে দুইটা ক্লিকে। আপনি গুনে দেখতে পারেন 20টা বক্স হয়েছে এর ভিতরে, আর এই দুইটাকে নিয়ে হলো 22টা, টোটাল 22টা বক্স আছে এখানে, আপনি চাইলে গুনতে পারেন। তো টোটাল 22টা বক্স ও ইজিলি বানাইছে। এটা হচ্ছে স্মুথ স্পেসিফাইড স্টেপস। কিভাবে করছি, দুইটা অবজেক্ট বানানোর পর সিলেক্ট করছি, সিলেক্ট করে ব্লেন্ড টুলের ডাবল ক্লিক করছি, এখান থেকে আমি স্পেসিফাইড স্টেপস দিছি। কতগুলো লাগবে আমার, 20টা দিলাম, 20টা, আপনি চান 25টা দিলেন, 25টা ওকে করেন। এর সেন্টারে একবার ক্লিক, এর সেন্টারে একবার ক্লিক, এখন দেখেন 25টা হয়ে গেছে, আগে ছিল 20টা, এখানে টোটাল আছে এখন 27টা। এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ, মানে রিপ্লিকেট করে, ঠিক আছে। এবার যেটা করা যেতে পারে, আরেকটা আছে ওখানে দেখলাম স্মুথ কালার, তো এখানে আমি একটা কালার দিলাম ধরেন এরকম গ্রিন। এবার দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলাম, স্মুথ কালার দিলাম, দিয়ে ওকে করে এটার মাঝখানে একবার ক্লিক আর এটার সেন্টারে একবার ক্লিক, কালারটা গ্রেডিয়েন্টের মতো হয়েছে দেখছেন। এটা হচ্ছে স্মুথ কালার।
ট্রানজিশন করে, এক কালার থেকে আরেক কালারের মধ্যে ট্রানজিশন করে। আর একটা স্পেসিফাইড ডিসটেন্স যেটা, ওইটা অলমোস্ট এইটা স্পেসিফাইড ডিসটেন্স যেটা স্পেসিফাইড স্টেপস এর মতোই, খালি স্টেপসে কি আপনার কয়টা লাগবে আপনি ওই কয়টা দিবেন, আর এখানে কত স্পেস পর পর আপনার লাগবে আপনি সেইটা দিবেন। এখন আপনি এক্সাক্ট স্পেস না জানলে এটা কাজ করবেও না, এক্সাক্ট স্পেস জানতে হবে। দিলাম আমি, দেখেন কতগুলো আসছে। আবার আমি এখানে স্পেস বাড়ায় দিলাম 1 ইঞ্চি পরপর বা 2 ইঞ্চি পরপর একটা, 1 ইঞ্চি পরপর একটা করে দিবা। মাঝখানে যতগুলো স্পেস আছে ওর 1 ইঞ্চি পরপর একটা করে শেপ বানাবা। ক্লিক করে দেন, দেখেন কি হয় নাকি। এই যে সবগুলো 1 ইঞ্চি পরপর আছে, দেখেন যে কয়টা লাগে ও বানাবে, কিন্তু সবগুলো 1 ইঞ্চি পরপর আছে এরকম। সো আপনাকে ডিসটেন্সে স্পেসিফাইড ডিসটেন্স দিয়ে বুঝাইতে হবে, বুঝতে পারছেন? এটার আরো কিছু মজার কাজ আছে, যেমন আপনি একটা শেপ যদি বড় হয় আর একটা যদি ছোট হয়, দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে আসার পর আপনি দিলেন হচ্ছে স্পেসিফাইড স্টেপস 25টা দিয়ে এর সেন্টারে ক্লিক করেন। ছোট থেকে বড় হয়েছে, দেখছেন? অনেক বেশি স্টেপস দিছি আমরা, 15টা দিয়ে বা 14টা দিয়ে দেখি। এর সেন্টারে এই যে। আবার আপনি যদি ক্লিক করেন এটার কর্নারে, এইটার এই কর্নারে, দেখছেন ঘুরে গেছে। স্পেসিফাইড স্টেপসটা আপনি আরো কমান, দেখবেন এটা ঘুরতে থাকবে, একটা থেকে আরেকটা যাবে, ছোট থেকে বড় হবে আর ঘুরবে। কর্নারে ক্লিক করলে, আমরা এতক্ষণ সেন্টারে ক্লিক করতেছিলাম। তো এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। আরো মজার মজার অনেক কাজ আছে, ব্লেন্ড টুল দিয়ে অনেক কিছু করা যায়, আপনারা ট্রাই করে দেখেন। আমরা এখানে ব্লেন্ড টুল দিয়ে এই টেক্সচারটা বানাবো। ফার্স্ট অফ অল আমরা লাইন টুল দিয়ে আগে অ্যাঙ্গেলটা দেখে নিব। এই দাঁড়ান, এই অ্যাঙ্গেল আছে, রাইট? হয় নাই, এই এক্সাক্ট এই অ্যাঙ্গেল আছে। এবং এটাতে স্ট্রোক কালার আমরা দিয়ে নিলাম 1.0.25। এটা একটু ম্যাচ করাটা টাফ, এই হচ্ছে সমস্যা। এবারে টান দিয়ে আপনি বড় করতে পারেন, এই যে এরকম। এটিকে অনেক বেশি মোটা লাগতেছে, আচ্ছা 0.25 রাখি। এরকম একটা লাইন বানালাম, আমরা রাখবো এইখানটায় আর্টবোর্ড থেকে বাইরে। আবার আরেকটা লাইন বানাইলাম এইখান থেকে আর্টবোর্ডের বাইরে। অর্থাৎ দুইটা লাইন বানাইছি আমরা দুই মাথায়। আর দুইটার কালার আমরা এখান থেকে ডিরেক্টলি এই কালার দিয়ে দিলাম, ফিল কালার না, স্ট্রোক কালার, এবং স্ট্রোক পয়েন্ট হচ্ছে 0.25। দুইটা লাইন বানাইছি, এই যে দেখেন দেখা যাচ্ছে, খুব ছোট চিকন কিন্তু। বানানোর পর দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ব্লেন্ড অপশনে গেছি। এখানে কতগুলো স্টেপস আপনার লাগবে এখন আপনি গুনে দেখেন, ওখানে কতগুলো স্টেপ আছে আপনি গুনতে হবে আপনাকে, যেটা অসাধ্য ব্যাপার। মানে গুনতে পারবেন, দিন শেষ হয়ে যাবে। আমরা আন্দাজে দিই, লেটস সি 150টা দিলাম স্টেপস, স্পেসিফাইড স্টেপস। ওকে করলাম, এর কর্নারে ক্লিক এন্ড এর কর্নারে ক্লিক। দেখছেন বানাইছে। আচ্ছা, যেটা ফ্যাক্ট করছে সেটা হচ্ছে আরো বেশি দেয়া, আরো চিকন করে আরো বেশি দেয়া। সো আমাদের এখানে আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, আনডু করে দুটো সিলেক্টেড অবস্থায় আবার ব্লেন্ড টুল ওপেন করে এবার আরো বেশি দিই, 180টা স্টেপ দিলাম। ওকে করলাম। এটা একটু আপনাকে দেখতে হবে কতগুলো লাগে, ইট ডিপেন্ডস। এইটা এই টেক্সচার রাখা যায় মোটামুটি বেটার। এই যে আমার একটা টেক্সচার আমি বানাইলাম, বোঝা যাচ্ছে টেক্সচার বানাইছি, জুম করা ছাড়া বোঝা যাবে না কিন্তু। এবার এটাকে রেখে দিলাম। টেক্সচারটা বানাইছি কিভাবে বুঝতে পারছেন? ডিসটেন্স আপনি বের করবেন কিভাবে? একটা থেকে আরেকটা ডিসটেন্স কতটুকু আপনি বার করবেন কিভাবে? লাইন টুল দিয়ে মাপবেন, মাপেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে পারেন। সেইভাবে টেক্সচার বানানোর পর, ঠিক আছে, আমাদের এটাকে এইটুকু এরিয়ার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। কেন ক্লিপিং মাস্ক করতে হবে? কারণ আমি টেক্সচারটা অনেক বড়, আমি চাইলে এখানে বসাতে দিতে পারবো না এভাবে, পুরো এরিয়া জুড়ে হয়ে যাবে। আমি চাচ্ছি না পুরো এরিয়া জুড়ে হোক, আমি চাচ্ছি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে হোক। তো আমি এইখান থেকে ধরেন এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম, এন্ড রেক্ট্যাঙ্গেলটার ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিলাম। কালার চেঞ্জ করে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। আমি জাস্ট একটা শেপ বানাইছি,
এইরকম চিকন, আপনি চাইলে আরেকটু চিকন করে নিতে পারেন। করে নেওয়ার পর এই টেক্সচারের একটা কপি আপনি এখানে নিয়ে আসবেন। অল্ট প্রেস করে কপি নিয়ে আসছি, ঠিক আছে। ক্লিপিং মাস্কের শর্ত কি বলতে পারেন? ক্লিপিং মাস্কের শর্ত যে আপনার শেপ উপরে থাকবে, যেটাকে ক্লিপিং মাস্ক করবেন ওটা নিচে থাকবে, ঠিক আছে, এটাই তো শর্ত। তো আমাদের শেপটা উপরে, যেটাকে ক্লিপিং মাস্ক করবো ওইটা নিচে। এবার ওই টেক্সচারটাকে সিলেক্ট করেন এবং আপনার শেপটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওইটুকু এরিয়ার মধ্যে টেক্সচার হয়ে গেছে, দেখেন বুঝা গেছে আমরা কেন ওইটুকু এরিয়ার মধ্যে করছি। কাটাকাটির কোনো ঝামেলাই নেই, কারণ আমরা অলরেডি ক্লিপিং মাস্ক পারি, তো আমরা কাটাকাটির মধ্যে ঝামেলায় যাবো কেন। সেম নিচের এরিয়া আবার একটা রেক্ট্যাঙ্গেল লাগবে, যেটাতে আমরা ক্লিপিং মাস্ক করব। কতটুকু বড়? এতটুকু বড় নিলেই হবে। ওনাদের ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নেন, একটা ফিল কালার দিয়ে নেন যাতে আপনি দেখতে পারেন। এবার ব্লিড এরিয়া থেকে বানাচ্ছি কিন্তু আমি, দেখেন আমি কিন্তু ব্লিড পর্যন্ত বানাচ্ছি, এইখান থেকে এতটুকু লম্বা। এন্ড টেক্সচারটার একটা কপি নিয়ে আসবেন শেপের নিচে, আনার পর শেপটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। এখন দেখেন লেখাটা চলে আসছে নিচে, সো লেখাটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে উপরে চলে আসবে। এই হয়ে গেল আপনার বিজনেস কার্ডের ফ্রন্ট পেজ ডিজাইন। আমি চাইলে এটাকে আরেকটু নিচে নামাই দিতে পারেন। এই হলো আপনার ফ্রন্ট পেজ, বুঝতে পারছেন? ফ্রন্ট পেজটা সবার বুঝা গেছে? সবাই বুঝছেন? গুড, ভেরি গুড। এবার আমরা সেকেন্ড পেজ করব। সো আমরা যাই, আমরা ডিজাইনে স্নিপিং টুল দিয়ে ওইটা নিয়ে আসি সেকেন্ড পেজটা। এই যে স্নিপিং টুল থেকে নিউ, এবার আমরা এইটার একটা স্ক্রিনশট নিব, কপি করব এন্ড আমাদের আর্টবোর্ডে এনে পেস্ট করে দেব, ইলাস্ট্রেটরে এনে। এটাকে আপনি ডান পাশে রাখেন। সাইজটা একটু এক্সাক্ট করার জন্য আপনি একটু বড় করে নিতে পারেন, এরকম মানে এক্সাক্ট আইডিয়াটা পাবেন, এরকম করতে পারেন। আচ্ছা, এবার এখানটা দেখেন খুবই সিম্পল। কোনো ডিজাইন শুরু করার আগে বা ডিজাইন করার আগে আপনি আগে ভাববেন শেপটা বা ডিজাইনটা করছে কিভাবে, আগে এটা ভেবে নিবেন, নাহলে কিন্তু প্যারাটা খাবেন। প্রথমে কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে এতটুকু গ্রে কালারের, এই কালারটাতে, সো আমরা এর ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। আর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, কতটুকু? এইখান থেকে এত বড় মাপ নিয়ে নিলাম, কেন এর উপরে রেখে, তাহলে আমি এক্স্যাক্টলি ওরকম না হলে ওর কাছাকাছি করতে পারবো। এই এত বড়, এটার কালার হবে আমার এই ব্ল্যাক কালার। এটা কিন্তু অ্যাকচুয়াল ব্ল্যাক না, হ্যাঁ ম্যাট ব্ল্যাক। এটা এই এত বড় করলাম, ওটার থেকে বড় করলাম বিকজ আমার নিচে ব্লিড এরিয়া আছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের মাথায় রাখতে হবে যে নিচে ব্লিড এরিয়া আছে। তো ফাইন, এরপর আমাদের লোগোটা আনতে হবে, অল্টার প্রেস করে লোগোটা নিয়ে এসে বসায় দেন এখানে, জুম ইন করে নেন, লোগোর কিছুই দেখা যাচ্ছে না, লোগোর উপরে উঠান, রাইট ক্লিক, আনগ্রুপ। এইটার কালার ছিল গ্রে কালার, দিয়ে দেন। আর এই দুইটার স্ট্রোক কালার হচ্ছে রেড, দিলেই ফিল হয়ে যাচ্ছে। তো আমাকে এখান থেকে এসে আই ড্রপার দিয়ে যেই কালার দিবেন স্ট্রোকের মধ্যে, সেটা কিন্তু ফিল হয়ে যাবে। ফিল কালার হয়ে গেলে এখান থেকে এসে আপনি এটাকে সোয়াপ করে দিলে আবার স্ট্রোক কালারে চলে যাবে। এই সোয়াপ করে দিয়ে দেন দুটোকে সিলেক্ট করে আবার গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে, এখানে আমি বসাইলাম। এবার কন্ট্রোল সেমিকলন দিয়ে আপনি ইয়াটা নিয়ে আসেন, সেফটি মার্জিনটা নিয়ে আসেন। এবার লাগবে আমাদের সেফ জোনের ভিতরে রাখেন, ওটাকে বাইরে যাওয়া যাবে না, এরকম। আচ্ছা, এবার আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এটাকে ভাগ করতে হবে এবং রাউন্ড করতে হবে সেম ভাবে, ঠিক আছে। কিবোর্ড দিয়ে আনগ্রুপ হয়ে কন্ট্রোল অল্টার জি। আচ্ছা, তো এটাকে আমাদের
এভাবে ভাগ করতে হবে এবং হচ্ছে আপনার সমান রাউন্ড করতে হবে এবং সমান স্পেস দিতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এটাকে কিভাবে করব? ফার্স্টে আমাদের এইটা বানাইনি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আগে এই শেপটা বানাইনি, এখান থেকে এত বড় তো বানাই নিলাম। ফিল কালার দিয়ে নেন একটা, নিয়ে যান আপনার আর্টবোর্ডের মধ্যে এতটুকু, আরেকটু উপরে উঠবে কারণ আপনার আর্টবোর্ড এতটুক, তো আপনার আর্টবোর্ডের উপরে যাবে আরেকটু, যাতে আমার আর্টবোর্ডের উপরের স্পেস নিচের স্পেস যেন অলমোস্ট সেম থাকে, এরকম। রেক্ট্যাঙ্গেলটাকে আপনি বড় করে নেন, ব্লিড, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা ব্লিডের বাইরে চলে গেছে, ব্লিড পর্যন্ত আনলাম, এই। ওকে ফাইন, এবার আমাদের এইটাকে করতে হবে। সো এটাকেই আমরা অল্টার প্রেস করে একটা কপি করে ব্লিড পর্যন্ত নিয়ে যেতে পারি এবং এখান থেকে আমরা স্পেসিংটা ডিফাইন করতে পারি, এই ধরেন এতটুকু। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, এইবার আমাদের টার্গেট যেটা, সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে। কেমনে করব? এইটাকে সিলেক্ট করবেন, শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, এবার অফসেট পাথ না, এবার যাব আমরা স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড, এইখানে আসবে। আসার পর দেখবেন লেখা আছে এই ডায়ালগ বক্সের মধ্যে রো অ্যান্ড কলামস। রো কয়টা লাগবে আপনার, কলাম কয়টা লাগবে, প্রিভিউ অন করবেন। অন করার পর আপনি রো বাড়ানোর সাথে সাথে দেখেন একটা চলে আসছে, একটা রো বাড়াইছেন, কয় ভাগ হয়েছে? 2 ভাগ। আবার 3টা রো দিলে আপনার কয়টা রো হচ্ছে? 3টা রো হচ্ছে, কিন্তু কয় ভাগ হয়েছে? 3 ভাগ। আপনি যদি কলাম বাড়ান, এই কলাম দেখছেন, রো অ্যান্ড কলামস। ওকে করলে সাথে সাথে দেখবেন এটা কেটে কেটে টুকরা হয়ে গেছে, এক একটা পিস করে ফেলবে ও। কি করবে? পিস করবে, এই যে আলাদা আলাদা কেটে ফেলবে ও, রো অ্যান্ড কলামে ও ভাগ করে কেটে ফেলবে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা পিস করে ফেলবে। সো স্প্লিট ইনটু গ্রিড দিয়ে এটা করা পসিবল। অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, আপনি কয়টা রো লাগবে আপনার, মানে কয় ভাগে ভাগ করতে যাচ্ছেন? আমি 3 ভাগে ভাগ করতে যাচ্ছি, এইভাবে। আপনি যদি কলাম অনুযায়ী ভাগ করতে যাচ্ছেন তাহলে আপনার 3টা কলাম লাগবে, এইভাবে। বাট আমি ভাগ করব রো, 3টা রো দিয়ে। আমাদের এখন দেখতে হবে যে ওর মাঝখানে দেখেন স্পেস ছিল, কেমনে দেখাই, এই যে স্পেস আছে দেখছেন, এই স্পেসটা বানাবো কিভাবে? স্প্লিট ইনটু গ্রিডে আসলাম, 3টা রো করে দিলাম, প্রিভিউ অন করলাম, 3টা ভাগ হয়েছে। রো, এই যে স্পেস, একটা শেপ থেকে আরেকটা শেপের স্পেস, এই মাঝখানের এই জায়গাটাকে বলা হয় গাটার স্পেস। এই যে গাটার অর্থাৎ ড্রেন, বাংলায় ড্রেন, নালা যাই বলেন না কেন, গাটার মানে ওইটাই। অর্থাৎ একটা শেপ থেকে আরেকটা শেপের মাঝখানের যে স্পেস, ওটা হচ্ছে গাটার স্পেস বলা হয়। সো আমরা এখানে যদি স্পেস বাড়াই, কিসে আছে? একক কিসে আছে? দেখেন ইঞ্চিতে, কিন্তু সব কিন্তু ইঞ্চিতে, ইঞ্চিতে আছে। এখন বাড়ানোর সাথে সাথে দেখেন অনেক বেশি বেড়ে গেছে না? কিন্তু 0.1 ইঞ্চের থেকে কম কিছু আছে? এটার বুদ্ধি কি? যত কমই বাড়ান, মানে 0.1 এর থেকে তো কম ইঞ্চিজ আর হবে না আপনার। কেমনে আনবেন? 0.05 এক্সাক্ট মিলাতে পারবেন? 0.025 এরকম প্যারা হয়ে যাবে। তার থেকে ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে রুলারটা দেখছেন না, আমরা এতক্ষণ কিসে কাজ করছি? সব ইঞ্চিতে কাজ করছি না? এবার আমরা রুলারের উপর রাইট ক্লিক করে ইঞ্চিতে টিক চিহ্ন দেয়া, ইঞ্চি থেকে করে দিবেন পিক্সেলস, ইঞ্চি থেকে করে দিবেন পিক্সেলস। এখন দেখেন রুলার সব পিক্সেলে হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, 3টা রো, প্রিভিউ অন করেন এবং আপনার গাটার স্পেস দেখেন সব পিক্সেলে চলে আসছে। এবার গাটার স্পেস বাড়ালে দেখেন অল্প অল্প করে বাড়ে, দেখছেন? যতটুকু আপনার লাগবে অতটুকু আপনি বাড়ায় নেন, ধরেন এতটুকু 2 পিক্সেল। ওকে করলে আপনার এটা সমান 3টা ভাগ করে দেবে। এই যে
দেন আপনি সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন শিফট ধরে। এটাকে আরেকটু কাছে টানে আনেন, এই স্পেসটা একটু বেশি মনে হচ্ছে, এই আদার। আপনি চাইলে লাইন সেগমেন্ট টুল দিয়ে দেখে নিতে পারেন এখান থেকে এটার স্পেস কতটুকু। দেখছেন 2.04 মানে 2 পিক্সেল গ্যাপ। তো লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি চাইলে এরকম ইঞ্চি টেপের মতো মেপে নিতেও পারবেন আপনার ইচ্ছা। তো এবার আমাদের টার্গেট হচ্ছে এটাকে রাউন্ড করা, কর্নারগুলা। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, তিনটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর আপনাকে এই যে কর্নার রেডিয়াস গুলো না, অ্যাঙ্কার পয়েন্ট না কিন্তু কর্নার রেডিয়াস, এটাকে সিলেক্ট করবেন। শিফট ধরে ধরে সবগুলাকে ক্লিক করে করে সিলেক্ট করবেন, সবগুলা এক সাইডের, শুধুমাত্র এক সাইডের গুলাকে সিলেক্ট করে এবার টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসলে মজার বিষয় দেখেন সবগুলো রাউন্ড হয়েছে, দেখছেন? আপনার যতটুক লাগবে আপনি নিয়ে আসতে পারেন। এই যে আমি সিলেক্ট করি নাই, এই দিকের গুলো রাউন্ড হচ্ছে, তো শুধুমাত্র আমার এই রাউন্ড করতে হবে। সো ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধুমাত্র এই রেডিয়াস গুলো সিলেক্ট করুন, ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু। দেন আপনি এটাকে রাউন্ড করেন যতটুকু আপনার লাগবে, ধরেন 2.87 পিক্সেল এতটুকু থাক রেডিয়াস। দেন এটাকে সিলেক্ট করে এটাকে আপনি রাউন্ড করে দিবেন 2.87, এই এরকম। দেখছেন? বুঝতে পারছেন এখানে যা যা করলাম এখন পর্যন্ত? এটা বুঝলে বাকিটা খুব ইজি, বাকিটা আর কিছুই না, টাইপিং। গ্রেট, লেখালেখি শুরু করে দিই। এটাকে সিলেক্ট করে আমাদের এর কালার হচ্ছে সাদা। কেমনে বুঝলাম সাদা? দেখেন কি হয়েছে, সাদা দেওয়ার পর অপোসিটি কমান, একদম কমান, ধরেন 20% দিয়ে দেখেন দেখি। এই আমাদের এখন গাইডটা হাইড করলাম একটু এরকম, এন্ড পিছনে কিন্তু টেক্সচার আছে, তো আমরা এই টেক্সচারটাকে আবার কপি করে নিয়ে আসলাম এই জায়গায়। আচ্ছা, কপি করে তো আনলাম, এবার এটার কালার চেঞ্জ করা লাগবে। টেক্সচারটা সিলেক্ট করে এর কালার হবে সাদা। ওকে, এন্ড এটাকে তো আবার আমার এই কালোটুক এরিয়ার মধ্যে থাকবে টেক্সচারটা, না? দেখেন শুধু কালো এরিয়াটার মধ্যে না, টেক্সচারটা বাইরে তো নাই। তো এই কালো এরিয়াটাকেও তো আমার আরেকটা শেপ লাগবে, মানে কালো এরিয়ার মতো আরেকটা শেপ লাগবে। এর আগে যেমন আমরা ক্লিপিং মাস্ক করলাম, তো এরকম কালো এরিয়ারও একটা তো শেপ লাগবে আমাদের, রাইট? ওটাতে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। তো এই শেপটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। একই শেপের উপর আরেকটা শেপ, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ করে নিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে এবার এই শেপ আর এই টেক্সচার সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক হয়ে যাবে, শর্টকাট। কন্ট্রোল 7 হচ্ছে ক্লিপিং মাস্কের শর্টকাট। কন্ট্রোল 7 দিলাম এন্ড এটার অপোসিটি আমাদের অনেক কমে যাবে। টেক্সচারটা সিলেক্ট করেন এন্ড এর অপাসিটি আমাদের কমবে 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 আরো কমবে। 10 পিক্সেল, আসলে 10%, 15 দিলে বেশি হয়ে যাচ্ছে, 12 চলে, 12 রাখেন। টেক্সচার চলে আসছে, বুঝতে পারছেন? বুঝি নাই, রিপিট রিপিট রিপিট, সবাই রিপিট রিপিট রিপিট। ওকে, রিপিট রিপিট রিপিট। হয়ে গেল, এটা হয় না কেন? আমাদের যে টেক্সচার, এটা তো কপি নিয়ে আসছি। কপি আনার পর এটা ছিল ব্ল্যাক, আমরা এই স্ট্রোকের উপর ডাবল ক্লিক করে এটার কালার করে দিলাম সাদা। প্রথম জিনিস যেটা করছি, করার পর এটাকে আমরা কোনটুক এরিয়ার মধ্যে বসাবো? এই কালোটুক এরিয়ার মধ্যে বসাবো। সো এই কালোটুক এরিয়ার মধ্যে আমাকে একে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, কালো এরিয়াটার মাঝখানে। এই জন্য কালো এরিয়ার মাঝখানে যদি আমার ক্লিপিং মাস্ক করতে হয় একে, তো আমার কি লাগবে? ক্লিপিং মাস্ক করতে হলে কি শেপ লাগবে না আপনার উপরে একটা? তো এই শেপটা আপনার বানায় নিতে হবে কতটুক, যতটুক এরিয়ার মধ্যে আপনি রাখতে চান। আমি রাখতে চাই এইটুক কালো এরিয়ার মধ্যে। তো সহজ হিসাবে আমি যদি আরো আসি, রেক্টাঙ্গেল টুল নিয়ে এই কালো এরিয়া থেকে
একদম নিচের বর্ডার কালো এরিয়া পর্যন্ত, এই কালো এরিয়া পর্যন্ত একটা শেপ বানায় নিলাম, এবং এটার স্ট্রোক কালার না দিয়ে আমরা ফিল কালার দিই, তাহলে দেখতে পারবেন। এই একটা শেপ বানাইছি জাস্ট কালো এরিয়ার উপর। এবার এটাকে ক্লিপিং মাস্ক করব কার সাথে, এই টেক্সচারটার সাথে। এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করলে বাইরে এক্সট্রা যা কিছু আছে সব বাদ চলে যাবে, শুধুমাত্র টেক্সচারটা কেটে ওইটুক এরিয়ার মধ্যে বসে যাবে। এবার যেহেতু টেক্সচারটা আমাদের সবকিছুর উপরে চলে আসছে, পিছনে পাঠাতে হবে, Ctrl+3 দিয়ে আপনি পিছনে নিয়ে যেতে পারেন এইভাবে। এন্ড এটার অপাসিটি আমাদের কমে 12% দিলাম, 12% দিলাম। এই বুঝতে পারছেন এবার? গুড। এবার আমরা জাস্ট কি করব, টাইপ টুল দিয়ে লিখবো ওনার নাম কি, ফিরাজো এলএস। এলএসা, ফাইন, এলএসা। কন্ট্রোল টি দিয়ে এখানে আমরা, এটা হচ্ছে বোল্ড করেন, বোল্ড। আচ্ছা, এবার আমরা দেখবো যেটা, এটাকে এখানে নিয়ে যাব এই লেখার উপরে, আনার পর এখানে বসাবো, বসায় বড় করব। কত পয়েন্ট? 10.94 মানে 11। তো আপনি ওনার নাম 11 পয়েন্ট রাখতে পারেন, অর্থাৎ বিজনেস কার্ডে কারো নাম যদি আপনি রাখতে চান 11 পয়েন্ট রাখা যেতে পারে। দেন এটাকে অল্ট প্রেস করে কপি করে নিচে নামাই আমরা এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার। এটা হবে লাইট ফন্ট। এখন বুঝছেন বোল্ডের সাথে লাইট কেন ভালো লাগে? এটা ছোট করেন, এটা মেবি 8 পয়েন্ট হবে, 8 পয়েন্ট হওয়ার কথা। এই দেখেন 8 পয়েন্ট। এন্ড এটার লেটার স্পেসিংটা কমাইছে, এই আর কিছু না। আপনার উপর ডিপেন্ড করবে আপনি লেটার স্পেসিং কমাবেন কি কমাবেন না। এই যে বানাইলাম না, এই দুটোকে সিলেক্ট করে আমাদের ডিজাইনে নিয়ে যাই, কালার জাস্ট চেঞ্জ করে দিয়ে করে দেবো কি সাদা। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা এখানে, এই যে রাউন্ডেড একটা বার বানাইছে নামের সমান করে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা জাস্ট এই এতটুকু সিলেকশন টুল দিয়ে এবার করলেই হবে, চারদিকে সমান যেহেতু, এইটুকু একটু রাউন্ডেড করলাম। আরেকটু করতে পারেন আপনি চাইলে। ডিরেক্ট সিলেকশন দিয়ে কি হইতো, যে কোনো একটা জায়গায় আমরা চাইলে করতে পারতাম ম্যানিপুলেট, আবার চাইলে সিলেক্ট করে আমরা সবগুলোতে করতে পারতাম। আর সিলেকশন টুল দিয়ে অটোমেটিক্যালি সব দিক দিয়ে হয়। তো এই জন্য আমরা শেপটা জাস্ট বানাইলাম, বানাই আমরা চারদিক দিয়ে রাউন্ড করে এই জাস্ট সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমরা যেটা করব, এইটার সাথে অ্যালাইন করব কিভাবে, রুলার দিয়ে নিয়ে আসেন। অ্যালাইনমেন্ট যখন দেখাবো নেক্সট ক্লাসে তখন করেন, বাট রুলার দিয়ে আপনারা অ্যালাইনমেন্ট সবগুলো করতে পারবেন। রুলার এনে আপনি এখানে এই পর্যন্ত রাখেন, রাখার পর আপনার ডিজাইন এই দেখেন অলরেডি অ্যালাইন হয়ে গেছে অটোমেটিক্যালি। রুলার দিয়ে দিয়ে অ্যালাইন করতে পারবেন। দেন এটাকে আপনি চাইলে মাঝামাঝি আনতে পারেন এইভাবে। সেন্টার অ্যালাইন কিভাবে করবেন, এই রুলার দিয়ে এটার সেন্টারে এই যে আনলেন, গাইড আনার পর এটার সেন্টার দেখেন, এই যে এটাও আবার সেন্টার অ্যালাইন হয়ে গেছে। কেমনে? অটোমেটিক্যালি রুলার দিয়ে টেনে টেনে আপনারা গাইডটা মানে অবজেক্টকে অ্যালাইন করতে পারবেন। এটাতে কোনো বাধা ধরা নিয়ম নাই, কেউ কিছু বলবে না আপনাকে। পরে শেষে আপনি বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এবার এটা 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 তিনটাকে সিলেক্ট করলাম। একটা মজার জিনিস দেখেন, এখানে দুইটা কালার দেখছেন, ভালো করে নোটিস করেন, দুইটা কালার। খুব বেশি একটা বোঝা যায় না, বাট একটা ডার্ক একটা একটু লাইট। তো আমাদের একটা ডার্ক একটা লাইট যদি বানাইতে চাই তাহলে কি করতে হবে, এটাকেই একই জায়গার উপর কপি পেস্ট করব, Ctrl+C Ctrl+F দিয়ে একই শেপ, Ctrl+C Ctrl+F দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করলাম। এই যে মানে একই জায়গার উপর দুইটা কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ধরে এরকম করে দিব, করে দিলে তো আপনার কর্নারগুলো দেখেন, কর্নারগুলো কেমন হয়ে গেছে। টান দিয়ে ছোট করলে হবে না। এবার ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এবার আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করব অবজেক্টের উপরের অ্যাঙ্কার পয়েন্টগুলো। এর আগে আমরা কর্নার রেডিয়াস সিলেক্ট করছিলাম, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি কিবোর্ডের অ্যারো কি দিয়ে এটাকে বাম পাশে মুভ করতে পারবেন। এই যে
এরকম চাইলে মুভ করতে পারেন, করে এটার কালার আপনারা ডার্ক কালার দিতে পারেন। এখান থেকে কালার আইড্রপার দিয়ে পিক করেন, এই কালার একটা, আর পিছনের যে শেপ এই তিনটার কালার হচ্ছে এই কালার। দেখছেন চেঞ্জ আসছে কালারে অটোমেটিক্যালি। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করছি এবং ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে চাপাই নিয়ে আসছি। অ্যাঙ্কার পয়েন্ট কোনগুলো? এই যে কর্নারে ডিরেক্ট সিলেকশন নিলে দেখা যায় এই কর্নারের অ্যাঙ্কার পয়েন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। ওকে, এখন যে টার্গেট সেটা হচ্ছে আমরা আগে লিখে ফেলাই, আইকনগুলো পরে বসাবো। চাইল্ড টুল দিয়ে আমরা তাড়াতাড়ি করে এটা লিখে ফেলি। 17 অল ক্যাপস আর হবে না, অল ক্যাপস ছোট হাতের হয়ে যাবে, অল ক্যাপস আর হবে না। বিরাজো বুলেভার্ড, ক্যালিফোর্নিয়া 94043। এটাকে আপনি এর মধ্যে নিয়ে যান, দেখেন এটা মেবি আমাদের ম্যাচ করবে না। লেটার স্পেসিং 0 করে দেন, বেশি হয়ে যায়, কমান কমান কমান, এরকম 30 আপনি চাইলে রাখতে পারেন। এটা স্ট্রোক কালার, এটা কি মনে হয় লাইট ফন্ট? মনে হয় না, লাইট ফন্ট তো মনে হচ্ছে না। আচ্ছা রেগুলার দেখি, রেগুলার কি বেশি মোটা হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা রেগুলার দিব না লাইট দিব বলুন তো? টাইপ টুল দিয়ে এখানে লেখি 1 2 3, এভাবে একটু ম্যাচ করে নেবেন, রেগুলার ফন্ট না লাইট ফন্ট। আচ্ছা রেগুলারই রাখি। এই যে লিখলাম, আমরা এবার জাস্ট আমাদের ডিজাইনের মাঝখানে নিয়ে এসে বসা দিব এইভাবে। আনে বসান, কালার হবে সাদা। অ্যালাইনমেন্ট এখন চোখের আন্দাজে যতটুকু পারেন অ্যালাইন করার চেষ্টা করেন, বাট অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা অ্যালাইনমেন্ট টুল যখন শিখবো তখন আমরা ইজিলি অ্যালাইনমেন্ট করতে পারবো। তাছাড়া আপনি যদি অ্যালাইন করতে চান, অবজেক্টটাকে সিলেক্ট করবেন, তিনটা অবজেক্টকে সিলেক্ট করবেন, আচ্ছা তিনটা অবজেক্ট না, একটা অবজেক্টকে সিলেক্ট করবেন, এর সেন্টার পয়েন্ট এই যে রুলার টান দিলে এই যে মাঝ বরাবর একটা দাগ পড়ে যাবে। আবার এই অবজেক্টকে সিলেক্ট করে রুলার টান দিয়ে মাঝ বরাবর দাগ পড়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে রুলার টান দিয়ে এই দাগ। এখন আপনি লেখাটাকে সিলেক্ট করলে দেখবেন এই যে বক্সটা দেখতেছেন সেন্টারের, এটাকে যদি আপনি সেন্টারে মিলাই দেন সেন্টার অ্যালাইন হয়ে যাবে, এই এক্সাক্ট সেন্টার অ্যালাইন আছে। দেন এটাকে নামায় নিচে নিয়ে আসেন, আনার পর এখানে আমরা নাম্বার লিখবো 1 2 3.456.78910 হোয়াটএভার। এটাকেই আবার আমরা নিচে লিখলাম, আবার এটাকেই অল্ট প্রেস করে কপি করে নিয়ে আসেন। এক্সাক্ট হইতে হবে, আমি বারবার বলতেছি। একটা টেক্সট যেটা আপনারা সবাই করবেন ভুল, সেটা করা যাবে না। সেটা হচ্ছে আপনার এখানে একটা সাইজ, এখানে কত সব 8 পয়েন্ট দেখছেন, আপনি এটাকে দিছেন 8 9, এটাকে দিছেন 7, এটাকে দিছেন 10। খবরদার এরকম করবেন না, মানা করে দিলাম কিন্তু, বিচ্ছিরি লাগবে। দেখেন একটা ছোট একটা বড় এরকম বোটকা বোটকা এরকম লাগবে। সবগুলোকে সেম রাখবেন, সবগুলো সেম, সবগুলোর সাইজ যেন সেম থাকে 8 পয়েন্ট, ঠিক আছে? সাইজ প্যারাগ্রাফের এক জায়গায় ডিফাইন করলে বারবার একই রকম রাখবেন, চেঞ্জ করবেন না। আচ্ছা আমরা এই বক্সগুলোকে ছোট করে ফেলাইছিলাম বেশি, তো জাস্ট অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে একটু বড় করে দিলাম, এই এতটুকু, এটা বেটার। এবার আমরা আইকন বসাবো, এটা দেখেন এটা রেগুলার ফন্ট না লাইট ফন্ট, বাজে লাগতেছে। রেগুলার লাইট ফন্ট ইউজ করা, এরকম। এখানটায় তো ওনারা ইয়াদ mirazo@gmail.com, আর নিচে লেখছে কি www.yourwebsite.com, এরকম ইওর লেখা নেই, website.com, এই যেটা লেখছে। আমার কেন জানি মনে হচ্ছে ওনারা ফন্ট সাইজটা 7 রাখছে, আমাদেরটা বেশি বড় লাগতেছিল 8 পয়েন্ট। এখন বেটার লাগে না? 7 বেটার নাকি 8 বেটার বলেন তো?
এইটা বেটার নাকি এইটা বেটার? বড়টা বেটার? 7 দিব না 8 দিব? 8 দিব? শিওর? এইটা ভালো লাগে না এইটা ভালো লাগে? 8 ভোল্ট বেশি? 8 8 8 থাক, 8 থাকুক। আমরা লাইন হাইটটা একটু বাড়াই দিই। 8 8 লাইন হাইট একটার সাথে আরেকটা লেগে গেছে, 9 করে একটু বাড়াই। বিজনেস কার্ডের জায়গা কম থাকে, দ্যাটস ওয়াই আমরা একটু বাড়াইলাম। আচ্ছা, এবার আমরা আইকন নিয়ে আসবো। আইকন কই থেকে নিয়ে আসবো? 8 মোটা লাগতেছে, আমি তো ওটাই বললাম 8টা কেমন জানি মোটা লাগতেছে, 7টা বেটার। আপনাদের ভোট জয়যুক্ত হয়েছে। আচ্ছা, এবার দেখেন আমরা আইকন কই থেকে আনবো? আইকন আনবো ফ্ল্যাট আইকন থেকে, ঠিক আছে? ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসবো 7। আচ্ছা, 7 দিয়ে দিব না পরে। ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসবো আমরা। এখান থেকে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুইটাই পাবেন, তো আমরা ডাউনলোড করবো ফ্রি আইকন, ঠিক আছে? আমাদের কি কি লাগবে দেখে নেন। আইকনেও একটা জিনিস মাথায় রাখবেন, বলে দিচ্ছি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এগুলা ভুলবেন না, সূক্ষ্ম জিনিস কিন্তু। এই আইকনটা আমার বাজে লাগে। হোম, টেলিফোন, আর এটা মনিটর দিছে, আমরা গ্লোব দিব। হোম, হোম দিয়ে সার্চ করলাম। আরেক জায়গায় যাই আরেকটা জিনিস সার্চ দিই, তাহলে আমাদের একটার জন্য বসে থাকতে হবে না। এখানে সার্চ দিলাম গ্লোব। বুঝলাম না, এই লোডিং এ নিচ্ছে, তো লোডিং এ নিচ্ছে মানে এই যে হোম আসছে না? একটা একটা করে ডাউনলোড করার থেকে আই উড সে কালেকশনে ডাউনলোড করেন। এই যে প্লাস আর এই যে বক্সগুলা, এখানে ক্লিক করলে আপনার কালেকশনসে অ্যাড হয়ে যাবে, দেখবেন এই যে কালেকশন উপরে এখানে দেখবেন অ্যাড। তো একসাথে আপনি বেশ কয়েকটা আইকন ডাউনলোড করে নিতে পারবেন যেগুলো আপনার দরকার। আচ্ছা, হোম নিছি না, এই কালেকশনে আবার তো কিছু আসে না কেন? আসার কথা। আচ্ছা, যাই হোক, এবার আমাদের লাগবে গ্লোব। সার্চ করেন, এই যে গ্লোব এখানে আসবে। এখন দেখেন আমার এখানে গ্লোব আছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? আমি কোনটা নিব বলেন তো? বা আমি যদি বলি এইটা আর এইটা, দুইটার মধ্যে থেকে কোনটা নিব? নিচেরটা না উপরেরটা? নিচের গ্লোবটা নিব না উপরের গ্লোবটা নিব? তাড়াতাড়ি বলেন। না, উপরেরটা নিবেন না। কেন নিবেন না জানেন? আপনি প্রথম আইকন যেটা নিছেন না কেন, যাই হোক যে আইকনই নেন না কেন, আপনার এই আইকনটা কি ফিল কালার না স্ট্রোক কালার? দেখেন তো, ফিল না স্ট্রোক? ফিল কালার। তো আপনার সবগুলো আইকন ফিল কালার রাখতে হবে, না হলে ডিজাইনের মধ্যে একটা ফিল, একটা স্ট্রোক, একটা কালারফুল, একটা সাদা কালো বাজে লাগবে। সেম জিনিস রাখবেন, সিমেট্রিক্যাল লাগবে। তো এই জন্য আমরা এইটাকে নিব, ফিল কালারে নিব। আর স্ট্রোক যদি চুজ করেন, স্ট্রোক অনেক ধরনের আছে, এটা মোটা, এটা তার থেকে চিকন, এটা একবারে চিকন। তো আপনার সবগুলো আইকন দেখে নিবেন কোনটা সিমিলার হয়। একটা স্ট্রোক নিছেন মোটা, একটা নিছেন চিকন, ডিজাইন এই জন্যই খারাপ হয়। ডিজাইন এই ছোট ছোট জিনিসের জন্যই খারাপ লাগে, ঠিক আছে? যখন স্ট্রোক কালার নিবেন সব স্ট্রোক কালারের নিবেন আইকন, যখন ফিল কালার নিবেন সব ফিল কালারের আইকন নিবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ডিজাইন কিন্তু এই ছোট ছোট জিনিসের জন্য খারাপ হয়। আর উনি এই যে এটা ইউজ করছে না মনিটর, এটা আমার ভালো লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, টেলিফোনটা আমরা এখান থেকে কালেকশনে অ্যাড করবো। এইটা স্ট্রোক 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 ডিফারেন্স কি চোখে খুব লাগতেছে? কিন্তু আপনি এখানে একটা টেলিফোন নেন স্ট্রোক কালারের, দেখবেন কেমন লাগে। এইটা নেন, এটাকে হাইড করে দেন, কেমন লাগছে দেখছেন? পাশাপাশি মনে হচ্ছে একটা আলাদা, একটা অন্য জাতির। এই জন্য সবগুলোকে সেম রাখবেন। রাখে ডাউনলোড কালেকশন দিয়ে আমরা ইপিএস ডাউনলোড করব, মাইন্ড ইট, ইপিএস ফাইল ডাউনলোড করবেন, ইপিএস, অন্য কিছু না। ইপিএস এ ডাউনলোড করবেন, ফ্রি ডাউনলোড দিবেন। এই যে আপনার কালেকশনের একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? এই যে জিপ ফাইলটা ডাউনলোড হবে, এই জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব। ডাউনলোড তো যাই,
ডাউনলোড যে আসলাম, এই যে আমার জিপ ফাইল আসছে, এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন হেয়ার। এই যে ইপিএস আসছে, এই যে হোম, ফোন, ওয়ার্ল্ড ওয়াইড, ফোন, কি এতগুলো আসলো কেন? আমি তো ডাউনলোড করছি 3টা। যাই হোক, ওপেন করলে বোঝা যাবে। এবার 3টাকে সিলেক্ট করবেন, বা আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন। প্রথমে যদি আপনি এর আগে কখনো ইপিএস ফাইল আপনার পিসিতে ওপেন না করে থাকেন, আমি বলবো এটা কাজ করে নিতে। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন যে কোনো একটাকে, ওপেন উইথ দিবেন, ওপেন উইথ, ঠিক আছে? সিলেক্ট করে রাইট ক্লিক ওপেন উইথ দিয়ে এখানে ইলাস্ট্রেটর সিলেক্ট করে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ইপিএস, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। তাহলে এরপর থেকে যত ফাইল আসবে সব আপনার ইলাস্ট্রেটরে ইপিএস ফাইল ওপেন হবে। দেন আপনি সিলেক্ট করেন সবগুলো আইকন, কিবোর্ডে ইন্টার প্রেস করেন, একটা একটা আইকন আপনার ইলাস্ট্রেটরে ওপেন হতে থাকবে। একই জিনিস বারবার ওপেন হচ্ছে, দেখছেন? এই গ্লোবটা আমার একবার আছে অলরেডি, টেলিফোনটাও মনে হয় আছে আমার কাছে, এই যে আছে, তো দুইবার টেলিফোন আসছে। তো আমাদের ডিজাইনের ট্যাব কোনটা? এইটা, ভালো করে দেখেন। এই ট্যাবে আমরা ডিজাইন করতেছিলাম, এই যে এইখানে। আর এই ট্যাবগুলো হচ্ছে আইকনের, দেখছেন? তো আইকনের ট্যাব আর ডিজাইনের ট্যাব আলাদা। তো আপনি আইকনগুলো ক্লিক এন্ড ড্র্যাগ করে আপনার ডিজাইনের ট্যাবে আনে, এভাবে ড্র্যাগ করে এনে ডিজাইনের ট্যাবের মাঝখানে এনে ছেড়ে দিবেন। মাঝখানে এনে ছাড়বেন কিন্তু। এই ট্যাব ক্লোজ, এটা আমার লাগবে না। আবার এইখান থেকে এই আইকনে, এই ট্যাব থেকে এই আইকনটাকে ধরে টান দিয়ে আপনার ট্যাবে আনে মাঝখানে এনে ছেড়ে দিবেন। আবার এই ওয়ার্ল্ড ওয়াইডের এই আইকনটাকে টান দিয়ে ধরে আপনার ট্যাবের মাঝখানে এনে ছেড়ে দেন, ক্লোজ করে দেন। বাকি ট্যাবগুলো আমাদের লাগবে না। এবার 3টা আইকনকে সিলেক্ট করে আমরা একসাথে ছোট করে দিলাম। আমাদের ডিজাইনে নিয়ে যান। আচ্ছা, আইকনের সাইজ কত বড় রাখবেন এটা কিন্তু আমি আপনাকে চাইলে বলতে পারবো না। কেন বলেন দেখি? কারণ এক একটা আইকন এক এক রকম, বুঝতে পারছেন? কোনোটা লম্বা, কোনোটা চারকোনা, কোনোটা গোল, এক একটা এক এক রকম। আমি আপনাকে চাইলেই বলতে পারবো না যে একটা মানে কোনটা ডিসটেন্স কিরকম রাখা উচিত। আচ্ছা, আমরা এটাকে একটু অ্যালাইন করে নিই। জুম করে এটাকে আর একটু নিচে নামবে, এরকম। এটা আর একটু উপরে উঠবে, এরকম। এটা আর একটু উপরে উঠবে। আমরা ফন্ট সাইজ 8 থেকে করে দিব 7, বেটার। এবার আমরা চাইলে লাইন হাইট কমায় দিতে পারি, 8 করে দিতে পারি, এরকম। এইটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সিলেক্ট করে আইকনকে, এই যে মাঝামাঝি চলে আসছে, এই আইকনটাকে আমরা মাঝামাঝি আনার ট্রাই করি। আর এই আইকনটাকে, এটা তো অলরেডি মাঝামাঝি আছে। আপনি যদি চান এই বক্সকে সিলেক্ট করে রুলার দিয়ে সেন্টার পয়েন্টে একটা গাইড টানতে পারেন, এন্ড এই আইকনগুলোকে সেন্টারে অ্যালাইন করতে পারবেন কিভাবে? এই যে এভাবে, খুবই সিম্পল। সেন্টার অ্যালাইন অলমোস্ট ডান। এই অ্যালাইনমেন্ট টুলটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, তাহলে এগুলো আপনাদের প্যারাটা কম খাবেন। এবার আইকন আনার পর আমাদের আইকনের কালারগুলো চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করবো কিভাবে দেখেন। এই আইকনটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর একটা জিনিস দেখবেন, এখানে আমার আইকনের কি কালার আছে দেখেন তো, ব্ল্যাক কালার না? আমাদের এই জায়গাটায় টুলবারের নিচে এখানে কি কালারটা আসছে? ব্ল্যাক কালার, এক্স্যাক্ট ওই কালারটা আসছে। যদি কালার আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে ও নিয়ে নিবে, অথবা আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ওকে যে কোনো কালার দিয়ে ওকে করেন, ও নিয়ে নিবে। তো আপনি আইকনটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখবেন যে এখানে যদি কালার আসে, নর্মালি আপনি এখান থেকে সাদা কালার দিলে ও নিয়ে নিবে। এইটাকে সিলেক্ট করেন, এখানে দেখেন তো কালার আসছে। এবার কালার আসছে, কোনো প্রশ্নবোধক চিহ্ন আসছে না? তার মানে এটাতে হয় কোনো গ্রুপ করা আছে, নাই কোনো হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক করা আছে। হ্যাঁ, আপনি এভাবে করতে পারেন, হয় কোনো কিছু একটা করা আছে। আইকন আগে থেকে ডাউনলোড করা থাকলে কিভাবে আনবো? আপনি জাস্ট ক্লিক এন্ড ওপেন করবেন, তাইলে তো হয়ে যাবে। ইপিএস ফাইলটা ওপেন করলে হয়ে যাবে, চলে আসবে।
এবার যদি প্রশ্নবোধক চিহ্ন আসে সেই ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই ডিরেক্ট সিলেকশনের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আরেকটা অপশন পাবেন, আপনার লেখা থাকবে দেখবেন গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন, এই গ্রুপ সিলেকশন সিলেক্ট করবেন। সিলেক্ট করে বাইরে যে কোনো এক জায়গায় আগে ক্লিক করে নেবেন, যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় বাইরে ক্লিক করে নেবেন। এবার আপনি আইকনের যেখানে কালার দিতে চান ওই অবজেক্টটা সিলেক্ট করেন। এই যে ক্লিক করলাম গ্রুপ সিলেকশন দিয়ে, এবার কালার আসছে দেখেন তো, কালার আসছে। এবার আপনি এখান থেকে কালার দেন, দেখেন নিয়ে নিবে সাদা। আবার আপনি কই কালার দিতে যাচ্ছেন এই জায়গায় সিলেক্ট করেন, কালার চলে আসছে, তার মানে আমি কালার দিতে পারবো এই সাদা। ওকে ফাইন। এবার ডিরেক্ট সিলেকশন থেকে আবার গ্রুপ সিলেকশন থেকে আমরা আবার সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর আমি এটাতে সিলেক্ট করলাম। কালারের আইকন আসছে না, মানে কালার আসছে না, এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে, তার মানে আমি যদি একে নর্মালি কালার দিই তাহলে ও এরকম হয়ে যাবে। নর্মালি কালার দিলেও নিবে না, বক্স বক্স দেখতে পারবেন, কারণ আমার এইখানটায় ওর কালারটা শো করে নাই। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, গ্রুপ সিলেকশনে যাইতে হবে, সিলেক্ট করে বাইরে যে কোনো এক জায়গায় আগে ক্লিক করে নিতে হবে, দেন আপনি আইকনটার উপরে ক্লিক করলে কালার আসবে অ্যান্ড আপনি কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন। দেন এই জায়গায় ক্লিক করেন, কালার আসছে, আপনি ইজিলি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এইবার দেখেন আপনার বিজনেস কার্ড ডান। ও আরেকটা জিনিস বাদ আছে, কিউআর কোড। কিউআর কোডটা দেখেন কিভাবে ডাউনলোড করে, শর্টকাট সহজ উপায়। কিউআর কোড জেনারেটরের জন্য আচ্ছা এতটুকু বুঝছেন, আইকনের কালার চেঞ্জ এন্ড এভরিথিং সবাই বুঝতে পারছেন? ওকে, এবার জাস্ট কিউআর কোডটা বসাবো এন্ড আমাদের ডান। এবার কিউআর কোডের জন্য আমরা আমি যেখানে যাই নর্মালি ইজিয়েস্ট ওয়ে জেনারেটর, সেটা হচ্ছে goqr.me। goqr.me এখানে গেলে goqr.me এখানে গেলে আপনি অনেক কিছু বানাতে পারবেন কিউআর কোডের মধ্যে। ওয়েবসাইটের লিংক দিতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, ভি কার্ড বানাতে পারবেন, এসএমএস দিতে পারবেন, কল দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, ঠিক আছে, এসএমএস দিতে পারবেন, আপনি চাইলে এখানে ইমেল বানাতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন, অনেক কিছু যা ইচ্ছা তাই করা যায়। তো আমি টেক্সটের মধ্যে লিখলাম যে এসএসডি 267, দেখেন আমি একটা করে ওয়ার্ড লেখার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন বিজনেস কার্ড ক্লাস আমি লিখলাম। আপনারা চাইলে এটা পরে টেস্ট করে দেখতে পারেন যেটা কাজ করে কিনা, অ্যাকচুয়ালি কাজ করে, এটা ট্রাই করে দেখতে পারেন। ডাউনলোডে যাবেন, এবার আমরা আবার ইপিএস ফাইল ডাউনলোড করব। এসভিজি, জেপিজি, পিএনজি কিচ্ছু করবেন না, জাস্ট করবেন ইপিএস। ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল সাপোর্ট করে, সো ইপিএস ফাইলটা হচ্ছে ভেক্টর ফাইল। ইপিএস ডাউনলোড করে এই যে আমার কিউআর কোড ডাউনলোড হয়েছে, ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে আপনার ইলাস্ট্রেটরে। এই যে এটাকে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসবেন, এনে এই যে এখানে বসাবেন। গাইডলাইনটা নিয়ে আসি, একদম এই জায়গায় না, এইরকম ডান পাশে। আমরা আইকনের সাথে ওটাকে একটু নিচে নামাইতে পারি, উপর থেকে এরকম করতে পারি। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের, একটা লাল কালারের বর্ডার দেখতেছেন, ওটা কিন্তু স্ট্রোক কালার না। আপনি চাইলে স্ট্রোক দিয়ে করতে পারবেন, কিন্তু স্ট্রোক দিয়ে করলে ঝামেলা। স্ট্রোক কালার না, কিভাবে করছে ওটা সহজে, এই যে আমার কিউআর কোড আছে না, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলে কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে এরকম। আনগ্রুপ করার পর পিছনে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখেন কালার চেঞ্জ করলে দেখতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন। ওনারা কিন্তু এটা করে নাই, ওনারা যেটা করছে এই ব্যাকগ্রাউন্ডকে কপি পেস্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট করে আইড্রপার দিয়ে আমরা কি করব, এই কালারটা দিয়ে দিব। এই যে এই কালারটা চলে আসছে না, কিন্তু এর পিছনে তো আরেকটা কপি আছে যেটা আমরা কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। তো এবার এটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যাবেন, নিয়ে গেলে তো আবার গায়েব হয়ে যাচ্ছে। এখন যেটা করবেন, শিফট আর অল্টার ধরে এই কর্নার থেকে এটাকে বড় করে দিন, এই চলে আসছে রেড কালারটা দেখছেন। এটা হচ্ছে প্রপার ওয়ে। আর আপনি যদি চান
2 নম্বরই করতে। আনগ্রুপ করার পর যে ব্যাকগ্রাউন্ডটা পাবেন ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিবেন, দিয়ে এটাকে কনভার্ট করবেন স্ট্রোক কালারে, অ্যান্ড ফিল কালার দিবেন কি সাদা, এবং স্ট্রোক পয়েন্ট আমাদের মোটা না আরো চিকন। এই আপনি চাইলে চোরামি পদ্ধতি এটা করতে পারেন, চোরামি আর কি, যদিও এটা এক্সাক্ট ওয়ে না, স্ট্রোক দিলে অনেক সময় ঝামেলা করে। আর কিউআর কোড যখনই ছোট বড় কিংবা চ্যাপটা করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাস্ট বি শিফট চেপে ধরে রাখতে হবে। কিউআর কোড যদি চ্যাপটা হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না, কিংবা এক সাইডের একটা বক্স চ্যাপটা হয়ে গেছে তাও কাজ করবে না। কিউআর কোড খুবই ডেলিকেট জিনিস, একটুখানি চ্যাপটা হলে কিন্তু কাজ করবে না। সো শিফট প্রেস করে কিউআর কোড ছোট বড় করবেন। কি করব, কিউআর কোড দেখাবো কি, মানে আপনার কিউআর কোড জেনারেট করা দেখাবো নাকি এক ফাইল থেকে আরেক ফাইলে নিয়ে আসে দেখাবো? ডাউনলোড করার পর আউটলাইনটা রেড, আচ্ছা ওকে ফাইন। এবার দেখেন এই যে আমাদের কিউআর কোড না, এইখানে দেখেন এখান থেকে তো আমি আমার ডিজাইনে নিয়ে আসলাম, আনার পর এই যে ছাড়লাম, ছাড়ার পর আপনি যখনই একে ছোট বড় করবেন অবভিয়াসলি শিফট চেপে ধরবেন, শিফট। যদি ও একটুখানি এরকম চ্যাপটা হয়ে যায় কাজ করবে না, সেই যে শিফট বড় করলাম আমরা শিফট চেপে ধরে। এবার এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটাকে সিলেক্ট করে আপনাদের এটাই দেখাই, স্ট্রোক দিয়ে দেখাই ইজি হবে। আইড্রপার দিয়ে কালার দিলাম, ফিল কালার হয়ে গেছে না? ফিল কালারকে আমরা এখান থেকে সোয়াপ করব স্ট্রোক কালারে, এই যে স্ট্রোক কালারে, এন্ড এই যে স্ট্রোক কালার দেওয়ার পর ফিল কালার নান হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ফিল কালারকে সাদা করে দিলাম, এই আপনার বর্ডার হয়ে গেল। এখন আপনি যদি চান এই স্ট্রোক পয়েন্ট চিকন মোটা করে আপনি আপনার বর্ডারকে ম্যানিপুলেট করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? রিয়েলটা তো ওই যে জাস্ট একটা আপনি ইয়া করবেন, ফন্ট কি ক্রিয়েট আউটলাইন করতে হবে না, আউটলাইন করার দরকার নাই। যখন আপনি বায়ারকে দিবেন তখন আউটলাইন করে দিতে পারেন, অথবা বায়ারকে ফন্টের নাম দিয়ে দিতে পারেন। যদি ফ্রি ফন্ট হয় তাহলে আউটলাইন করার দরকার নাই, বিকজ প্রিন্ট করার সময় প্রিন্টারদের ওরা ফ্রি ফন্ট হলে ডাউনলোড করতে পারে, প্রিমিয়াম হলে আউটলাইন করে দিতে পারেন। গাইডগুলো হাইড করে দেন। এবার আমরা এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট এস বা ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখান থেকে আসার পর আমরা রেজুলেশন ম্যাক্সিমাম করে দিব, হাইট উইথে ক্লিক করব, আমরা সেভ করব এক একটা আর্টবোর্ড ইমেজ আকারে আলাদা আলাদা। হ্যাঁ বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি ইমেজগুলো সেভ করি। কারো কিছু কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে ইমেজটা ইলাস্ট্রেটরে আনাটা আরেকবার দেখান প্লিজ। আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে, হ্যাঁ আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে, ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট। মেইন ফাইল এক জায়গায় সেভ হবে, বাট ছবি আকারে ইমেজ আকারে যখন সেভ করবেন আলাদা আলাদা সেভ করতে হবে। যেমন ডেস্কটপে এটা বিজনেস কার্ডের, আমরা যেমন এটা হচ্ছে ধরেন ফ্রন্ট লিখলাম, এরপরে আমরা সেভ করব বিজনেস কার্ডের ব্যাক সাইডটা। কার্ডের লিংকটা দেন, দিব কার্ডের লিংকও দিব, সবই দিব, অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। ব্যানার নিয়ে আমার ব্যানার ক্যাটাগরি বুঝি নাই ভাইয়া, ব্যানারের ক্যাটাগরি আচ্ছা বুঝাই দিচ্ছি ক্যাটাগরি। স্ক্রিনশট নিয়ে ইমেজ, আচ্ছা স্ক্রিনশট নিয়ে এটা দেখাই দিই আপনাকে। উইন্ডো থেকে সার্চ দিবেন স্নিপিং টুল, স্নিপিং টুল এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন, আপনাদের সামনে এরকম আসবে। দেন আপনি ধরেন এই ছবিটার স্ক্রিনশট দিবেন, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর আপনার স্ক্রিন এরকম সাদা হয়ে যাবে। দেন আপনি যতটুকু এরিয়া ড্র্যাগ করে দিবেন, এইটুকু এরিয়া আপনি সিলেক্ট করে ড্র্যাগ করে দিবেন, মাউস দিয়ে ক্লিক করে এতটুকু এরিয়ার একটা স্ক্রিনশট তুলে নিল এখান থেকে। দেন কপি করবেন, ইলাস্ট্রেটরে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, চলে আসবে এই এইভাবেই। তো আমি এইটাকেও ম্যাক্সিমাম রেজুলেশনে সেভ করি। আচ্ছা ব্যানারের ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া ব্যানার হয় যেগুলো আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দিই, ঠিক আছে? ইনস্টাগ্রাম স্টোরি যেটা ওইটা একটা ব্যানার হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আপনার টুইটারের যে আপনার পোস্ট হয় ওইটার একটা ব্যানার হইতে পারে। তারপরে আপনার এক কথায় সোশ্যাল মিডিয়া রিলেটেড যতগুলো ব্যানার আছে
স্টোরি হোক, কাভার হোক, পেজ কাভার হোক, আপনার ইভেন্টের ব্যানার হোক, সব হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে পড়বে। যত আছে সোশ্যাল মিডিয়া ব্যানার রিলেটেড, যেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে, ঠিক আছে? বুঝবেন কেমনে? ওই বলে দিবে ও কোথায় পোস্ট করবে, বায়ারই আপনাকে বলে দিবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে নাকি ওয়েব ব্যানার লাগবে নাকি আপনার কাভার ফটো লাগবে। কাভারের ফটো সাইজ গুগল করবেন, ফেসবুক কাভার ফটো সাইজ গুগলে করলেই দেখতে পাবেন, সব সাইজ দিয়ে আছে। এটা কাল লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ফেসবুক কাভার সাইজ দেখলেই গুগল করলে পাবেন, ঠিক আছে? আলাদা আলাদা সেভ করলাম কিভাবে? আচ্ছা দাঁড়ান, আপনাকে ক্যাটাগরিগুলো বলতেছি। সেভ করলাম জাস্ট আমি, যে আর্টবোর্ডটা আপনি সেভ করবেন দুইটা আর্টবোর্ডের মধ্যে জাস্ট সিলেক্ট করবেন যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে, ধরেন আমি এটা আর্টবোর্ড সেভ করব, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট এস দিলে বা ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিলে এটা আসবে। দেন আমি রেজোলিউশন হাই করে দিলাম। যে আর্টবোর্ড সিলেক্ট করবেন ওই আর্টবোর্ড জাস্ট ক্লিক করবেন একবার, ক্লিক করে দেন সেভ করবেন ওখান থেকে যে কোনো অবজেক্ট নিয়ে। এসএসডি নিলেন, কম্পিউটারেও কি সেম? একটু দেখালে ভালো হতো আমার। আচ্ছা, ওই এসএস নিলেন, কম্পিউটারেও কি সেম? মানে কম্পিউটারে তো আমি কম্পিউটারেই তো করতেছি, আমি বুঝি নাই আপনার কথা। আমি না, আর আজকে কিছু শেখানোর নাই, দ্যাটস ইট। আজকের ক্লাস এইটুকু। যারা যাইতে চান যাইতে পারেন। হ্যাঁ, সবার স্নিপিং টুল আছে এখানে, স্নিপিং টুল উইন্ডোজের বিল্ট ইন, এটা থাকেই। ইয়া একটা জিনিস দেখার ছিল, যদি একটু দিতেন। জি বুঝিনি। দেখাইতেন। একটা জিনিস দেখার ছিল ভাই আপনার কাছ বলেন। থেকে। ওই যে ভেজিটেবলের নিচে মেনু বারের মধ্যে যে একটা সে ইয়ের মতন তৈরি করছে, যে ওই জিনিসটা একটু দেখাই দিবেন। ও ওটা তো পেন টুল দিয়ে করা লাগে। ওটা দেখাতে গেলে তো আপনার এখন পেন টুলের ইউজ দেখাতে হবে। আচ্ছা, মানে পেন টুল কি তাহলে নেক্সট ক্লাসে? পেন টুল দেরি আছে, পেন টুল এখন না। ওটার আরেকটা ওয়ে আছে, এখানে যেন আইকন পাওয়া যায়। দাঁড়ান, আইকন আছে কোথায়? ইলাস্ট্রেটরে খুঁজতে হবে, ওরকম আইকন পাওয়া যায়। ব্রাশের মধ্যে আছে, দাঁড়ান ওটা খুঁজতে হবে, একটু খুঁজে দেখতে হবে। আছে, ব্রাশেস এর মধ্যে আছে ওটা। আপনি কি, আমি এই যে ছবি আপনাদের এই যে কিউআর কোড থিং ওয়ার্ক করে কিনা আমি স্ক্রিনশট যে বানাইলাম না, আপনাদেরকে দিয়ে দিব, আপনি দেখতে পারেন যে ওটা কাজ করে কিনা। আচ্ছা, আর যেটা ভাই বলছিলাম অ্যাসাইনমেন্ট কি এরকম টাইপের হবে? জি, অ্যাসাইনমেন্ট এটা করতে তো খবর হয়ে যাবে। বাকিগুলো আপনাদের দিব। আচ্ছা দাঁড়ান, আপনার ওটা দেখি। আর ক্যাটাগরি নিয়ে যেটা বলতেছিলাম, যে আপনার ক্যাটাগরিগুলা হচ্ছে আপনার ওয়েবের সোশ্যালের জন্য একটা ক্যাটাগরি হইতে পারে। ওয়েবের জন্য আপনার যেসব ওয়েব ব্যানার গুলো হয়, হেডারের সেকশনে দেখেন, কিছু ডান পাশে দেখেন, মাঝে মাঝে বাম পাশে দেখেন, নিচে দেখেন, চারকোনা বক্সের মধ্যে দেখেন, এইগুলো ওয়েব ক্যাটাগরিজের মধ্যে পড়ে যায় সোশ্যাল ব্যানার গুলো, ঠিক আছে? এগুলো ওয়েবের মধ্যে ওরা সাইজ বলে দিবে এবং বলে দিবে যে আপনার কি ক্যাটাগরিজ লাগবে। সেকেন্ড যেটা, সোশ্যাল মিডিয়া এন্ড ওয়েব বাদ দিয়ে যদি আরো ব্যানারের চিন্তা করেন, আপনি চিন্তা করেন রাস্তাঘাটে বহুত ব্যানার আছে, এখন আপনি কোনটাকে কোন ক্যাটাগরির মধ্যে দিবেন? প্রিন্ট মিডিয়ার মধ্যে সবগুলো রাখতে পারবেন আপনি। পোস্টারও ওয়ান কাইন্ড অফ ব্যানার, তারপর আপনার ফ্লায়ার ওয়ান কাইন্ড অফ ব্যানার, আপনার নর্মাল যে ইয়াগুলো দেখেন এক্স ব্যানার, এগুলা হয় আপনার। তারপর ওইটা কি বলে যে রাস্তার ঝুলে ঝুলে থাকে, ওইগুলা ব্যানার। প্রমোশনাল ব্যানার, এগুলোর কোনো ডিফাইন আমি বলতে পারবো না, ক্যাটাগরাইজ করতে পারবো। বুঝা গেছে? সাইজ আপনাকে বলে দিবে, ডিপেন্ডস ওটা প্রিন্ট করবে কি প্রিন্ট করবে না, ওইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, আপনার জন্য কি খুঁজতেছিলাম যেন? ব্রাশ টুল, আমি ওটা দেখছিলাম যেন, দাঁড়ান। উইন্ডো থেকে ব্রাশেস, ওয়াকম ভেক্টর, ইমেজ ব্রাশ, বর্ডার ফ্রেমস। আচ্ছা দাঁড়ান, স্পেশাল অ্যারোস একটু চেক করতে হবে, দাঁড়ান। এই এর মধ্যে পাওয়া যাবে, থাকার কথা এর মধ্যে, তো মনে হয় দেখছিলাম আমি। এখানে নাই। আচ্ছা, যারা যাইতে চান যাইতে পারেন, আজকে আর কিছু নাই, আমি ভিডিওটা পজ করে দিলাম।